একটু কমেন্ট দিবেন সবকিছু ঠিক আছে কিনা এবং কোথা থেকে কে দেখছেন। সবাই খাতা এবং কলম নিয়ে দ্রুত টেবিলে বসে পড়েন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। জি, কোথা থেকে দেখছেন? পিঙ্কি, ভুলে যাই, দেখছেন? সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট দিবেন কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, ক্লাস কেমন লাগতেছে। এবং আপনাদের ভাই বোন যারা নতুন জয়েন করছে, অনেকে লিঙ্ক পায় না, আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে একটু ক্লাসের লিঙ্কটাও শেয়ার দিন। অবশ্যই আপনি পেইডের বাইরে দিতে পারবেন না। ওয়ালাইকুম সালাম পিঙ্কি, মর্জিনা আক্তার পিঙ্কি। মিঠুন ভাই আছেন যশোর থেকে। সবাই দ্রুত দ্রুত কমেন্ট দেন কে কোথা থেকে আমাকে দেখছেন। খাতা কলম নিয়ে টেবিলে দ্রুত বসে পড়েন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এখন করাচ্ছি নিবন্ধন গণিত। দেখি 3 মাসের ভিতর নিবন্ধন গণিত সব শেষ করতে পারি। 3 মাসে যদি 3 × 6 = 30, 3 × 15 = 45টা ক্লাস হয়, মোটামুটি 40টা ক্লাস হলে নিবন্ধন আশা করা যায় শেষ হয়ে যাবে। বগুড়া থেকে আছেন আফিফ ভাই। এই তো আব্দুর রহমান চলে আসেন বগুড়া থেকে। 3-3বার কমেন্ট দিয়েছেন, কারণ কি? আমি তো দেখছি। ভালো আছি পিঙ্কি। ওয়ালাইকুম সালাম এমডি সালাম। তৌহিদ তানভীর পাবনা থেকে আছেন। মিঠুন। ইন্দ্রাণী চৌধুরী চট্টগ্রাম থেকে নমস্কার। নার্গিস খাতুন আছেন সিরাজগঞ্জ থেকে। জান্নাত, ওয়ালাইকুম সালাম। সেলিম আছেন ঈশ্বরগঞ্জ থেকে। আফিফ ভাই আছেন বগুড়া থেকে। পিন্টু ভাই চলে আসছেন, ওয়ালাইকুম সালাম। খালেদা আক্তার আছেন। সুশান্ত বর্মন আছেন টাঙ্গাইল থেকে। মিঠুন সরকার জয় আছেন চাঁদপুর থেকে। দেখছেন, আপনাদের তো শীত করে আর আমার তো গরম লাগতেছে। দরজাটা খুলে রাখলাম যাতে বাইরে থেকে একটু বাতাস ঢুকে। নৌরুন ইসলাম গাজীপুর থেকে। খালেদ আক্তার আছেন পাবনা থেকে। রুবি আক্তার, আই এম ফ্রম সিলেট। ওয়ালাইকুম সালাম রুবি, নতুন আজকে জয়েন করছে। হাবিবান্ধা থেকে আছেন পিন্টু ভাই। আল মামুন স্যার, নোটিফিকেশান পাইলাম না। নোটিফিকেশান আপনাকেই সেট করতে হবে, আমি তো আপনাকে নোটিফিকেশান দিতে পারবো না। সাতক্ষীরা থেকে আছেন টুম্পা আরেফিন। তওয়া জাহান গাজীপুর থেকে। সুশান্ত শুভ্র মেঘকে মেনশন করছে। জি, আপনাদের বন্ধু যারা আছে অনেকে বলে যে নোটিফিকেশান পাই না। অনেক আসলে ফেসবুক এতটা চালাতে অভিজ্ঞ না, বুঝে না আসলে কীভাবে নোটিফিকেশান সেট করতে হয়। এক টুকরো নীল আছেন রাজশাহী থেকে। আসাদুজ্জামান আছেন। এমডি আসাদুজ্জামান আজকে অনেক অসুস্থ মালিবাগ থেকে। ও আসাদুজ্জামান ভাই তো কাছাকাছি আছেন। জয় চিরাগং থেকে আছেন। হোসেন মাহিদুল ইসলাম আছেন, ভালো আছি। তারপর ফেনী থেকে আছেন সাকিব। সাকিব ভাই আজকে জয়েন করছেন। ওয়ালাইকুম সালাম। লক্ষ্মীপুর থেকে আছেন সাবিহা দিবি। রিপন ভাই, রিপন ভাই আমার অনেক পুরনো ভাই। রিপন ভাই আমার অনেক পুরনো ভাই। মনিরা খাতুন আছেন রংপুর থেকে। নীলমণি, ওয়ালাইকুম আসসালাম। চিতলমারি থেকে প্রশান্ত কুমার। প্রশান্ত কুমার, আপনার এলাকায় চিতলমারি তো আমার এলাকা। আমার এলাকার কাছাকাছি যেসব ভাই বোন আছে ওদেরকেও একটু নক দিয়েন। আমরা এখানে ক্লাস নিচ্ছি, হয়তো এলাকার ভাই বোন অনেকে জানে না। শেখ ফরিদ আহমেদ ঢাকা থেকে আছেন। ঝিনাইদহ থেকে আছেন তাবা। তাবা খুব ভালো করতেছে। আফিফ ভাই ভালো আছি। দীপান্বিতা মল্লিক নমস্কার। সাদি বিশ্বাস ওয়ালাইকুম সালাম। আসেন তাহলে আমরা ক্লাস করা শুরু করি। এখন কত বাজে? আমাদের ক্লাস হলো অলরেডি 3 মিনিট। তো আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে গণিতগুলো করেন। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, কঠিন গণিত আসে, সহজ গণিত আসে। সহজ গণিত আপনি যদি বেশি অনুশীলন না করেন তাহলে আপনি ভুল করবেন, সময় বাঁচাতে পারবেন না। আর কঠিন গণিত যদি আপনি করতে না পারেন তাহলে আপনার চাকরি হবে না। কারণ দেখছেন তো প্রাইমারিতে 20টা গণিতের মধ্যে 15-16টা গণিত বেশিরভাগ স্টুডেন্টই পারছে। 4-5টা গণিতেই মূলত জব নির্ভর করতেছে। শুধু তাই নয়, ওই 15টা গণিত যারা করছে, ওই 15টা গণিত করতে অনেকে 30 মিনিট সময় লাগছে, আবার ওই 15টা গণিত করতে অনেকে 10 মিনিট সময় লাগছে, আবার অনেকের 15 মিনিট সময় লাগছে। তাই গণিত করতে হবে বেসিক থেকে অ্যাডভান্স সব রেঞ্জের এবং প্রচুর অনুশীলন করতে হবে, তাই না? বন্যা উপস্থিত। নীলমণি, পল্লব, জুই, এই তো জুই আসছে, বন্যা আসছে। আমার পুরনো ভাই বোন, ওদের দেখলে ভালো লাগে। তাবা, ফারজানা ভোলা থেকে। মানিক, নতুনদের পেয়ে কি রুহুল ভাইকে ভুলে গেছেন নাকি? ভাই কি বাইরে বলতে পারে? আমার 2-3 জনের নাম খুব ভালো মনে থাকে, এই যে বন্যা, জুই, হিসমা, তারপর তাহরিমা, রুহুল ভাই আছেন, ইফতেখার ভাই আছেন, তারপরে শরীফ ভাই আছেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন আমরা ক্লাসে যাই। দেখেন, আমাদের কিন্তু আজকে নিবন্ধনের উপরে সূত্র নিয়মাবলী প্রথম অধ্যায়, 1 নম্বর অধ্যায়। আমাদের ক্লাস হচ্ছে 2 নং ক্লাস। কালকে আমরা 1 নম্বর ক্লাস নিয়েছি, আজকে আমাদের হচ্ছে 2 নম্বর ক্লাস। আজকে আমাদের 2 নম্বর ক্লাস। তো আমি এখানে 2 নম্বর না লিখে 51 নম্বর লিখছি। কি জন্য?
যারা নতুন আছে তারা যাতে বুঝতে পারে, যেমন আমি যদি এখন 2 নম্বর লিখতাম তাহলে যারা নতুন আছে তারা মনে করতো 2টা ক্লাস হয়েছে, একটা ক্লাস কালকে করছে আর আজকে একটা ক্লাস করলে শেষ। কিন্তু যারা নতুন আছে তারা যখন দেখবে যে হ্যাঁ আমাদের ব্যাচের ঠিক 2 নম্বর ক্লাস, কিন্তু এটা হচ্ছে আমার বিগত 2-3 মাসের টোটাল হচ্ছে 51 ক্লাস, 51টি ক্লাস, তার মানে ও বুঝতে পারবে যে এর আগে আরও 50টা ক্লাস আছে। তাহলে সেই 50টা ক্লাস কই, সে কিন্তু খুঁজবে, তাই না? যখন খুঁজতে যাবে তখন দেখবে যে আমার ব্যাচের যারা পুরনো স্টুডেন্ট আছে এই 2-3 মাস যাবত আমার সাথে, তার মানে তারা এর আগে 50টা ক্লাস করছে, তখন নতুনদের মধ্যে মন চাইবে আমি ওই 50টা ক্লাস করি। ঠিক আছে, এই জন্য 51 নম্বর দিয়ে রাখছি। মূলত আমাদের একবারে নতুন ব্যাচের এটা হচ্ছে আমাদের 2য় ক্লাস। আমরা এখন নিবন্ধন টার্গেট করে পড়াচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজই পড়াচ্ছি, কারণ আমি কয়েকটা বই ঘেটে দেখলাম যে নিবন্ধনে যে গণিতগুলো বিগত সময় আসছে এই গণিতগুলোই ঘুরে ফিরে চ্যাপ্টারের মধ্যে আছে। আসেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। এটা হচ্ছে আমাদের ছিল স্লাইড। আচ্ছা দেখি এটা আমরা গতকাল কত নিবন্ধন সূত্র নিয়মাবলী পাটিগণিত, এটা হচ্ছে কলেজ পর্যায়ে, তাই না? আমরা এখন গতকালকে 18টা গণিত করছি, এই 18টা গণিত ছিল হচ্ছে কলেজ পর্যায়ে। আজকে আমরা 19 থেকে শুরু করব। রুহুল ভাই, জান্নাত, আমি নতুন স্টুডেন্ট ময়মনসিংহ থেকে। নাজনীন নূর, উজ্জ্বল পাই খুব ভালো করতেছে, সাদিয়া তাসলিমও ভালো করতেছে, ইয়াসমিন তো আগের থেকেই ভালো, জান্নাত ভালো, রুহুল ভাই ভালো, তাবা ভালো করতেছে, নার্গিস ভালো। এখানে যারা আছেন দেখেন ভাই, নিশাত তারিন আমার একসময় ব্যাংক ম্যাথের স্টুডেন্ট ছিল, অনেক পুরনো স্টুডেন্ট, আজকে জয়েন হলো। আসেন কি যেন বলছেন, ও মিলাদের কথা বলছিলেন, তাবা। মিলাদ দিতে চাচ্ছে কে? তাবা। কারণ কি, সে ভয়েসের ক্লাসগুলো করে তার খুব ভালো লাগছে, এখন সে রুল ছাড়াই সব ভয়েস পারতেছে, এই জন্য বলছে সে আজকে মিলাদ দিবে। 7 নম্বর। আচ্ছা কই সে গেল, আমরা এখন এখানে পড়তেছি মূলত কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে আমরা কত কালকে করছি 12-18 পর্যন্ত, আজকে আমাদের শুরু হবে 19 থেকে। কই গেল সে? 19, এই যে গতকালকে আমরা 18 পর্যন্ত করছিলাম, 18 আপনাদেরকে করতে দিয়েছিলাম, করেন। একটু আস্তে আস্তেই যাই, সারাদিন অনেক পরিশ্রম করছি অফিসে। কি বলছো দেখেন, এটা হচ্ছে 8ম কলেজ নিবন্ধনে আসছে, ঠিক আছে? এর আগে যে 17টা করাইছি সবগুলো গেছে কলেজ নিবন্ধনে আসছে। কলেজ নিবন্ধনের পরে আছে আমাদের স্কুল পর্যায়ে, তারপরে আছে স্কুল পর্যায়ে 2। আজকে যে কয়টা গণিত আছে সম্ভবত 30টা গণিত আছে, সব কয়টা শেষ করে দেব। এখন বাজে হচ্ছে কত বাজে, এখন থেকে ঠিক 1.5 ঘন্টা ক্লাস হবে, দেখি 1.5 ঘন্টার মধ্যে 30টা ম্যাথ শেষ করতে পারি কিনা। কি বলছো দেখেন, সবচেয়ে বড় সংখ্যা কোনটি বলেন? এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? যে নিচে অপশনগুলো আছে, কালকে আমরা এটা কিন্তু দিয়েছিলাম। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? প্রথমে আছে দেখেন, প্রথমে আমার হাতে যে সংখ্যাটা আছে সেটা হলো 0.0099। 2 নম্বর সংখ্যাটা আছে 0.100। তো দশমিকের পরে যতক্ষণ আমার শূন্য বাদে অঙ্ক থাকে ততক্ষণ ভ্যালু থাকে, তারপরের শূন্যের ভ্যালু থাকে না। দশমিকের আগে হোক বা পরে হোক, যতক্ষণ পর্যন্ত আমার শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকবে ততক্ষণ ভ্যালু আছে, তার পরে বা আগে যদি শূন্য থাকে কোনো ভ্যালু নাই। যেমন এখানে আমি একটা দশমিক দিলাম, এখানে আমি 1 দিলাম, 00200 দিলাম, এদিকেও দিতে পারি 1020 এরকম দিলাম। তাহলে আমার দশমিক কই বলে? এই যে আমার দশমিক, এই দশমিক থেকে দেখেন ডানের দিকে যান, এই যে হচ্ছে একটা অঙ্ক, তার মানে এই 2টা শূন্য ভ্যালুলেস। এদিকে আসেন, 1 আছে, 0 আছে, 2 আছে, এই পর্যন্ত আমার অঙ্ক আছে, তার মানে এই শূন্য আমার ভ্যালুলেস। ঠিক আছে, এই শূন্য আমার ভ্যালুলেস, এই 2টা শূন্য আমার ভ্যালুলেস। তাহলে এখানে আছে শূন্য, এখানে আছে দেখেন দশমিকের পরে 100, মানে হচ্ছে এই 2টা শূন্য আমার ভ্যালুলেস। তার মানে এখানে আছে 0.1, এখানে আছে আমার দেখেন, এখানে কি আছে 0.0099, আর এই দশমিক আগে যে শূন্য, এই শূন্যের হিসেবে আমরা বাদই দিই। এখানে আছে 9/100। বলেন তো 9/100 সমান সমান কত? শিখাইছি না, অনেক সুন্দর করে শিখাইছি। 9/100 মানে নিচে 1-এর পরে 2টা শূন্য আছে, 2টা শূন্য মানে 0.2 ঘর বামে সরে যাবে। ভাগ করলে কি হয়? ছোট হয়। দশমিক বামে সরলে কি হয়? সংখ্যার মান ছোট হয়। তাহলে 9-এর ডান পাশে কিন্তু একটা দশমিক আছে, এই দশমিকটা এই 2 শূন্যের জন্য 2 ঘর বামে সরবে। তাহলে এই যে 9-এর ডানে দশমিক আছে, এখান থেকে 2 ঘর বামে সরান, এখানে চলে আসবে। ঠিক আছে,
তাহলে 9কে 2 শূন্য দিয়ে ভাগ করলে 2 শূন্য মানে 1-এর পরে 2 শূন্য, দশমিক 2 ঘর ডানে সরে যায়, 9-এর ডান পাশে একটা দশমিক আছে, প্রত্যেক সংখ্যার শেষেই দশমিক থাকে। ঠিক তেমনিভাবে 9/1000 দেখেন 9/1000, তাহলে 9-এর ডানে একটা দশমিক আছে, 3টা শূন্যর জন্য দশমিক 3 ঘর বামে সরে যাবে, তাহলে 9-এর ডানে দশমিক 3 ঘর বামে সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে চলে আসবে দশমিক। তার মানে 9/1000 মানে হচ্ছে 0.009। তাহলে এবার বলেন, দেখেন 4টা সংখ্যা, এটা হচ্ছে দশমিকের পরে 0009, এটা হচ্ছে দশমিকের পরে শুধুমাত্র 1, এই 2 শূন্য বাদ, এটা হচ্ছে দশমিকের পরে 09, এটা হচ্ছে দশমিকের পরে 009। তাহলে দেখেন দশমিকের পরে প্রথমে অঙ্ক আছে এটাতেই, যে দশমিকের পরে 1 আছে, এটা হচ্ছে সব থেকে বড়, কারণ আমি পয়সার হিসাব দিয়েছিলাম না, কোথায় দিয়েছিলাম, গরম লাগতেছে, এখানে বলছে কি যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, সবচেয়ে বড় সংখ্যা কোনটি বলেন, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1, এই 4টার মধ্যে, কারণ এখানে দশমিকের পরে দেখেন এখানে আছে দশমিকের পরে 0, তারপরে 0, তারপরে 9, এটা হচ্ছে শতাংশে, মানে সহস্রাংশে, সহস্রাংশে মানে দেখেন ব্যাখ্যা করতে গেলে তো অনেক ব্যাখ্যা করা লাগে, আজকে একটা ব্যাখ্যা আছে, একটু পরে দেখেন আমি একটু ব্যাখ্যা করে রাখছি। আচ্ছা ওইখানে ওই নেক্সট ব্যাখ্যা আছে এইটা, ঠিক আছে, এরকম একটা ব্যাখ্যা আছে, ওইখানে আমরা দেখব। এখানে বলতে দেখেন দশমিকের পরে আমরা দেখব কোথায় আগে একক স্থানে বা দশক স্থানে বা শতাংশে, ঠিক আছে, এটা হচ্ছে দশমাংশ, এটা হচ্ছে শতাংশ, এটা হচ্ছে সহস্রাংশ। তাহলে দশমিকের পরে দেখেন এখানে আছে 0, এখানে আছে দশমিকের পরে 1, এখানে আছে দশমিকের পরে 0, এখানে আছে দশমিকের পরে 0। তার মানে এখানে সব থেকে বড় হচ্ছে 1, কারণ সব থেকে দশমিকের পরে যত কাছাকাছি দশমাংশে 1 আছে, তার মানে এটা হচ্ছে সব থেকে বড়। বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, এইটা হচ্ছে সব থেকে বড়। এটার ব্যাখ্যা আরেকটা গণিতে আছে, নেক্সট আজকেই করব। এখন বলছে কি দেখেন এরপরে, তাহলে এইটা সবচেয়ে বড়, এইটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? 0.1 এখানে। এরপরে বড় সংখ্যা কোনটা বলেন, এরপরে বড় সংখ্যা দেখেন, তাহলে দেখেন এখানে দশমিকের পরে 1 গেল, তো এটা বড় সংখ্যা। বাকি যে 3টা আছে সেই 3টার মধ্যে এখানে আছে দশমিকের পরে দ্বিতীয় ঘরে 9 আছে, দশমিকের পরে তৃতীয় ঘরে 9, দশমিকের পরে তৃতীয় ঘরে 9, তার মানে দ্বিতীয় ঘরে আছে কাছাকাছি, দশমিকের কাছাকাছি, যত কাছাকাছি থাকবে তত বড়, তাহলে 9, এটা হচ্ছে আমার 2 নম্বর সংখ্যা বড়র দিক থেকে। এবার তাহলে আমার থাকলো আর 2টা, এইটা আর এইটা, এই 2টার মধ্যে বড় কোনটা? এখানে দশমিকের পরে তৃতীয় ঘরে মানে সহস্রাংশে তৃতীয় ঘরে 9 আছে, এখানে দশমিকের পরে তৃতীয় ঘরে 9 আছে। এই 9 যদি না থাকতো তাহলে এইটা আর এইটা আমার সমান সমান হতো, কিন্তু এখানে তৃতীয় ঘরে 9 আছে, এখানেও তৃতীয় ঘরে 9 আছে, এই 9-এর পরে কিছু নাই মানে 0 আছে, এই 9-এর পরে কিন্তু 9 আছে, তার মানে এটা হলো 0.0099, এটা হলো 0.0090। তাহলে বড় কোনটা? এইটা বড়, এই 2টার মধ্যে আমার এইটা বড়। তাহলে প্রথমে আমার এটা হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে আমার এইটা, তারপরে হচ্ছে আমার এইটা, তারপরে হচ্ছে আমার এইটা। জাস্ট দশমিক থেকে ডান দিকে যাব, দশমাংশে নাকি শতাংশে নাকি সহস্রাংশে কোনটায় কাছাকাছি দশমিকের সংখ্যা আছে সেইটা দেখব। এখানে দশমিকের সব থেকে কাছের সংখ্যা 1, এখানে দশমিকের পরে দশমাংশের সংখ্যা নাই, এখানে দশমিকের পরে দশমাংশের সংখ্যা নাই, এখানে দশমিকের পরে দশমাংশের সংখ্যা নাই, শুধুমাত্র দশমিকের সংখ্যা, দশমিকের পরে দশমাংশের সংখ্যা আছে এই যে 1, তার মানে এটাই সব থেকে বড়। তাহলে এবার একটা অ্যান্সার দেন, এটার অ্যান্সার হচ্ছে 0.1, এটা হচ্ছে আমার সব থেকে বড়। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। দশমিকের পরে সব জি 0 দিয়ে সমান ঘর করব। জি রুহুল ভাই আরেকটা জিনিস বলছে যে 0 আমরা সমান ঘর করব, যেমন এই যে এখানে দেখেন 0.0009 ছিল, আর এখানে আছে 0.009, এখানে দশমিকের পরে 4 ঘর, এখানে দশমিকের পরে 3 ঘর। তো আমাকে যদি মেজার করতে হয়, তুলনা করতে হয়, তাহলে সমান সমান করবো, সমান সমান করলে আমাকে 4 ঘর করতে হবে, এই 4 ঘর করে নিলাম। তাহলে এখানে দশমিকের পরে 0099, এখানে দশমিকের পরে 0090, তার মানে এটা হলো 90 আর এটা হলো আমার 99, ঠিক আছে, এইটা আমার হচ্ছে বড়। এখানে দেখেন একটু ব্যাখ্যা করে রাখছি, যে এখানে তো একটু ব্যাখ্যা করে রাখছি, এই দেখেন এই যে 0.100 এর মানে হচ্ছে 0.1, মানে হচ্ছে 0.1, এই শূন্যের ভ্যালু নাই,
দশমিক 1। একের পরে দশমিকের পরে 1 আছে, তারপর 2টা শূন্য, এই শূন্য ভ্যালুলেস। তার মানে এইটা হলো আমার মূল অঙ্ক। মূল অঙ্কটা কি? 0.1। এটিতে শুধু দশমাংশ অঙ্ক আছে। দশমাংশ মানে দশমিকের পরের যে ঘরটা। এখন এখানে আমি একটা ব্যাখ্যা করে রাখছি। ব্যাখ্যাটা হলো দেখেন, এই যে 1.54 একটা সংখ্যা, এটা হলো আমার কি আছে বলেন, একক ইউনিটে আছে, একক স্থানে আছে 1। 1-এর 10 ভাগ করলে হয় দশমাংশ। তার মানে এটা হচ্ছে আমার দশমাংশ, এটা হচ্ছে আমার শতাংশ। এখন আমাদের হিসাবটা তো লাগতেছে দশমিক হিসাংশ, সুতরাং 1-এর হিসাব বাদ দিয়ে আমরা 5 আর 4 দেখেন, 5 আছে দশমাংশে, এখানে 5 আছে আমার দশমাংশে। ঠিক আছে, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশমাংশ, মানে 1-এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এরপরে বলছে 4 আছে শতাংশে। 4 আছে শতাংশে, মানে 1-এর 100 ভাগের 1 ভাগ হচ্ছে এই অবস্থানটা। আবার বলছেন 1 দশমিক, এটা কি? এটা হচ্ছে আমার দশমিক, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে দশমাংশ, এটা হচ্ছে শতাংশ। ঠিক আছে, আমরা এদিকে দশমিকের পরে দশমাংশ শতাংশ হিসাব করবো, এরপরে লাগে না, কারণ এটা আমরা পয়সা সহস্রাংশ লাগে না, লাগবে না। দেখেন আবার বলি, এটা যদি দশমিক হয়, এটা একাংশ, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, তাহলে আমার এখানে লাগতেছে কি? একক, 1 আছে। দশমাংশে কি আছে? এই দশমাংশের এই ঘরটা হচ্ছে এই 1-এর 10 ভাগের 1 ভাগ। তাহলে এখানে যদি 1 থাকতো, তাহলে 1-এর 10 ভাগের 1 ভাগ 1 বা 10 পয়সা হতো। এখন এখানে আছে 5, এর অর্থ হচ্ছে এই 1-এর 10 ভাগের 5 ভাগ। এই 1 মানে কি বলেন? এই 1 মানে হচ্ছে 1 টাকা। 1 টাকা সমান সমান মানে কি? 1 টাকা সমান সমান মানে হচ্ছে 100 পয়সা। তাহলে এটা বলছে 10 ভাগের 5 ভাগ, তো 100-এর 10 ভাগের 5 ভাগ দেখেন 50 পয়সা। তার মানে এই 5 মানে হচ্ছে 50 পয়সা। এই 4 মানে হচ্ছে আমার 1-এর 100 ভাগের 4 ভাগ। 1 মানে কি? 1 টাকা বা 100 পয়সা। 100 পয়সার 100 ভাগের 4 ভাগ, 100 পয়সার 100 ভাগের 4 ভাগ মানে 4 পয়সা। তার মানে এই 4-এর মান হচ্ছে শতাংশ। শতাংশ মানে কি? শতভাগের 1 ভাগ। শতাংশ মানে শতের অংশ। এগুলো আমি পূর্বের ক্লাসেও ব্যাখ্যা করছি, আগামীতেও ব্যাখ্যা করব। বেশি ব্যাখ্যা করতে গেলে আপনাদের কাছে কঠিন লাগতে পারে, তবে এগুলোর দরকার আছে। এগুলো একবার বুঝে গেলে দেখবেন এগুলো অনেক মজা লাগবে। আবার বলি দেখেন, এই যে 1, এই 1 মানে হচ্ছে 1 টাকা। 1 টাকা মানে হচ্ছে আবার 100 পয়সা। এই যে 5 দশমিকের পরে দশমাংশ, এটা হচ্ছে এই 1-এর 10 ভাগের 5 ভাগ। 1-এর 10 ভাগের 5 ভাগ কত? 50 পয়সা। তার মানে 1.5 মানে হচ্ছে 1 টাকা 50 পয়সা। 1 দেখেন, এই যে 1 টাকা সমান সমান 1 টাকা। 0.5 টাকা মানে হচ্ছে 50 পয়সা। তাহলে 0.54 টাকা মানে হচ্ছে 54 পয়সা। তাহলে এই 5 মানে কি? 50 পয়সা। এই 4 মানে কি? 4 পয়সা। তাহলে 54 মানে কি? 54 পয়সা। বুঝতেছেন? যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের মাথার উপর দিয়ে যান, বাদ দেন। যারা বুঝতেছেন তারা বোঝার ট্রাই করেন। এগুলো আমি আগের ক্লাসেও বুঝাইছি প্রাইমারিতে, এখনও বুঝাচ্ছি এবং আগামীতেও বোঝাবো। এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব মজাদার। এগুলো আপনি শিখলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েকে শেখাতে পারবেন। ওহ, তাবা তো অনেক বড় একটা কোশ্চেন দিয়েছেন। দেখেন এখানে তাবা একটা কমেন্ট দিয়েছে যে এখানে বড় কোনটা? 0.01, 0.01, 0.01, 0.014। এখানে বড় কোনটা বলেন? এখানে বড় হচ্ছে দশমিকের পরে আমার সমান করতে হবে। দশমিকের পরে যে দশমাংশে 1 আছে, এখানে দশমাংশে 1 আছে, তো দশমাংশের পরে এখানে 4 আছে। শতাংশে এখানে 1 দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, সহস্রাংশে 4 আছে। এখানে সহস্রাংশে কত আছে? 0 আছে। তার মানে আমরা এটা বলতে পারি দশমিকের পরে 0.10, দশমিকের পরে 0.14। তার মানে এটা বড়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশমাংশ মানে এর 10 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে শতাংশ। শতাংশ মানে এর 100 ভাগের 4 ভাগ। যদি 1 থাকতো তাহলে 1 ভাগ। 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বলেন? অ্যান্সার দেন দ্রুত। বুঝতে পারছি, ব্যাখ্যা করে কমেন্ট দিয়ে রাখছি যাতে মনে থাকে। ধন্যবাদ। আচ্ছা, এইটা কমেন্ট দেন। 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? কালকে আমরা করছি না? করছি। কি করছিলাম বলেন তো? 4 2 2 3 2 2 3 2 2। ঠিক আছে না? 4
2 2 3 2 2 3 2 2, তাহলে 1 হতে 20 পর্যন্ত মানে প্রথম চারটা 4 4 2 2 3 2 2 3 2 2, 1 হতে 20 পর্যন্ত 4 4 8, 1 হতে 20 পর্যন্ত মানে 4 আর 4 8টা। এখানে কিন্তু 2 না, শেষে কিন্তু 1। কি রে, কোথায় যেন রয়ে গেছে কালোর দাগ। এবার আসেন, বলছে কি, এই যে বলছে 1 হতে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। এখানে ব্যাখ্যাও করা আছে। এবার দেখেন, বলছে আজকের ক্লাস শেষে পিডিএফ দিবানি, বলছে 30 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত বলেন। 30 এর পরে মৌলিক সংখ্যা কত, 31। 80 এর আগে মৌলিক সংখ্যা কত, মৌলিক সংখ্যা হচ্ছে 79। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত, 30 এবং 80 এর মধ্যে পার্থক্য কত বলেন তো, 50। তাহলে 31 এবং 79 এর মধ্যে পার্থক্য কত, 48। আরে বাসার ভাই কমেন্ট দিচ্ছে, বাসার ভাই ছবিটা চেঞ্জ করে ফেলছেন, আপনাকে এখন আমার চিনতে কষ্ট হয়। হ্যাঁ, এটা অ্যান্সার দেন। তাহলে 30 থেকে 80 পর্যন্ত পার্থক্য হচ্ছে 50, 31 থেকে 79 পার্থক্য হচ্ছে, তাহলে এদিকে 1 বাড়ছে এদিকে 1 কমছে মানে 48। দ্রুত কমেন্ট, সময় ইয়াসমিন কমেন্ট দিয়েছে, রুহুল ভাই কমেন্ট দিয়েছে। আজকে 30টা গণিত আছে, সবগুলো শেষ করে দেবো, ঠিক আছে। 79 বিয়োগ 31 সমান 48। দুটি ক্রমিক, এগুলো কিন্তু সব কলেজ নিবন্ধন, ঠিক আছে। আমরা প্রথমে যা দেখছি কলেজ নিবন্ধন, এখনো কলেজ নিবন্ধনই চলতেছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত বলেন। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 100। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম, এখানে তো কিছু নতুন স্টুডেন্ট আছে, আমি কি দ্রুত যাব নাকি আর আস্তে যাব। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত। ক্রমিক সংখ্যা মানে কি, যেমন 7 এবং 8 ক্রমিক সংখ্যা। আমরা কিভাবে করতাম বলেন, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 199 হয়, অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু ক্রমিক সংখ্যা। তাহলে 199 হলে আমরা লিখতে পারি 199 যোগ 1 মানে হচ্ছে 200। 200কে 2 দিয়ে ভাগ করলে 100, 100 হচ্ছে বড় সংখ্যা। তাহলে দুটো ক্রমিক সংখ্যার মধ্যে একটা হচ্ছে আমার 100 আর একটা হচ্ছে আমার 99। আবার আমরা এটাও জানি যে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল সমান সমান সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে হচ্ছে সংখ্যা দুইটার যোগফলের সমান। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে হচ্ছে সংখ্যা দুইটির যোগফলের সমান। একটা সংখ্যা যদি আমার 7 হয়, একটা সংখ্যা হবে 8 ক্রমিক সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয়, পরের সংখ্যাটা হবে আমার x+1। তাহলে বলছি কি, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে সংখ্যা দুইটার যোগফলের সমান। তাহলে দেখেন টয়েস x সমান সমান হচ্ছে 100, x টয়েস x সমান সমান হচ্ছে 198, 1 মাইনাস হবে, তাহলে x সমান সমান হচ্ছে আমার 99। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা 99, পরের ক্রমিক সংখ্যা x+1, 99 + 1 মানে 100। ঠিক আছে, আবার বলি, দেখেন এটা তো আমরা গতকালকে ক্লাসে কয়েকটাই দেখাইছি না, এবং আজকে অনেকগুলো আছে। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 199 হয়, 199 এর সাথে 1 যোগ করলে 200 হয়, 199 এর সাথে 1 যোগ করলে 200 হয়, 199 থেকে 1 বিয়োগ করলে 198 হয়, 198 হয়। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 99, আর এই 200কে 2 দিয়ে ভাগ করলে হয় 100। তার মানে ক্রমিক সংখ্যা দুইটা হলো 99 আর 200, সরি 100। ঠিক আছে, আমরা সবসময় এভাবেই করি। আবার আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে করছি। কিভাবে করছি বলেন, সূত্রের মাধ্যমে, যে একটা ক্রমিক সংখ্যা x+1 আর একটা ক্রমিক সংখ্যা হলো x, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 199। এবার এটা সূত্র করেন, দেখেন x এর মান আসবে আমার 99। এটা আমরা সূত্রের মাধ্যমে করছি। দেখেন নতুন আছে অনেকেই, তার জন্য মূলত বোঝাচ্ছি। বলছে কি, দুইটা ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কি, প্রথম সংখ্যাটা যদি x হয়, তারপরের সংখ্যাটা হবে x+1। এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য, পার্থক্য মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এটা হলো আমার বড়, এটা হলো আমার ছোট। তাহলে বড়টা কি x+1 তার বর্গ, ছোটটা কি x তার বর্গ। এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, এই বিয়োগফল সমান সমান হচ্ছে 199। এবার এটা সূত্র লেখেন, দেখবেন x এর মান পাবেন 99। তাহলে x যদি 99 হয়, ছোট ক্রমিক সংখ্যা, বড় ক্রমিক সংখ্যা x+1 সমান সমান হচ্ছে আমার 100। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আজকে আমাদের হাতে আরো অনেক আছে। দেখেন, একটি ভগ্নাংশের হর ও লবের পার্থক্য 1 এবং সমষ্টি যদি 7 হয়,
সমষ্টি 7 হলে একটি ভগ্নাংশের হর ও লবের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত? হর ও লবের পার্থক্য আমরা লিখতে পারি যেমন এরকম 5/7। যখন বলছে ভগ্নাংশ তার মানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত হতে পারে। একটি ভগ্নাংশ কিভাবে থাকে? উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। একটি ভগ্নাংশ হর ও লবের পার্থক্য 1। মনে করেন যে এটা হলো আমার x আর এটা হলো আমার y, এই হলো আমার একটা ভগ্নাংশ। বলছে হর এবং লবের পার্থক্য হচ্ছে 1। প্রকৃত ভগ্নাংশের আমরা জানি হর বড় থাকে, তার মানে আমরা মনে করি যে x এর থেকে y বড়, x এর থেকে y বড়। যেমন প্রকৃত ভগ্নাংশ 5/7। বলেন তো এখানে কে বড়? 7 বড়, হর বড়। হর বড় না? হর বড়। তাহলে আমি ধরলাম যে বলছে আমাকে যে ভগ্নাংশটি কত। মনে করি ভগ্নাংশটি x/y, যেখানে y হচ্ছে বড়, হর যেহেতু y তো সবসময় বড় হয়, তাই না প্রকৃত ভগ্নাংশে। বলছে হর এবং লবের পার্থক্য 1, মানে কি y হচ্ছে 1 বড়, মানে হচ্ছে y - x = 1। আবার বলছে সমষ্টি মানে হচ্ছে y + x, এই দুইটা যদি আমি যোগ করি, হর এবং লব যদি যোগ করি তাহলে হয় আমার 7। দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, যোগ করে দেন, x কাটা যায়, তো y = 8, y = 4। তাহলে y = যদি 4 হয়, x = কত? 5। এটা কি 2? সরি, এটা হচ্ছে x, সরি, x = হচ্ছে 3। তাহলে আমার ভগ্নাংশটি হচ্ছে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 4। 3/4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার বলি, যারা একটু নতুন আছেন, যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন শর্ত মিলে যায়। শর্ত মিলে যায় মানে অপশন টেস্ট। অপশন টেস্ট আমরা পরে করব, তাই না? পরীক্ষার হলে আমরা অপশন টেস্ট করব, বাসায় আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট কখন করব? আগে অঙ্কটা আমি নিজের মতো করে খাতায় সমাধান করব, অঙ্কটা শিখবো, তারপরে অপশন টেস্ট করব। কারণ এগুলো তো রিটেনেও আসবে 11 থেকে 20তম গ্রেডে, তখন তো অপশন টেস্ট করে পারবেন না, রিটেন করতে হবে। সুতরাং আমি আগে অঙ্কটা শিখি, ঠিক আছে? ধরলাম একটা ভগ্নাংশ যার লব হচ্ছে x আর হর হচ্ছে y। তাহলে হর এবং লব, এই x এবং y এর মধ্যে পার্থক্য হচ্ছে মানে 1। পার্থক্য মানে কি? অন্তর মানে বিয়োগ। যেহেতু y বড়, আমার তো প্রকৃত ভগ্নাংশের y নিচেরটা বড় থাকে, তাহলে পার্থক্য হচ্ছে 1, সমষ্টি হচ্ছে 7। এই দুইটা ইকুয়েশন থেকে আমি পাই y = 4, তাহলে x = 3। তার মানে ভগ্নাংশটা হচ্ছে 3/4। ঠিক আছে? আবার এই অঙ্কটা আমরা দেখেন এভাবে করতে পারি। কিন্তু কিভাবে করতে পারি বলেন? মনে করেন যে একটা ভগ্নাংশ যার লব হচ্ছে x, তাহলে হর কত হবে? হর মাস্ট বি x + 1, কারণ বলে দিছে যে হর এবং লবের পার্থক্য 1। তার মানে লবের থেকে হর বড়। কত বড়? 1 বড়। তাহলে লব যদি x হয়, হর হচ্ছে x + 1। এটা হলো আমার ভগ্নাংশ। তাহলে বলছে হর ও লবের পার্থক্য 1 এবং সমষ্টি 7। হর এবং লবের সমষ্টি দেখেন x + x + 1 = 7। x + x + 1, লব প্লাস হর = 7। তাহলে 2x = 7 থেকে 1 গেলে 6, x = 3। এই যে x এর মান 3, তাহলে x এর মান 3, x + 1 মানে হচ্ছে 4। তার মানে 3/4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে না? ঠিক আছে, আমরা দুইটা ভাবেই করলাম। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে, সবাই অ্যান্সার দেন, 3/4। রুবি, সেলিম, সাদিয়া, বন্যা, আবু জাফর, রহমান, শ্রীকান্ত, স্পর্শহীন মেঘ, বাদশা ভাই। বাদশা ভাইয়ের ফেস দেখা যায় না প্রোফাইলে। বাসার ভাই উত্তর করতে প্রকৃত ভগ্নাংশ। জি, উজ্জ্বল পাইক, স্যার ক্লাস শুরু করেছেন, কোনো নোটিফিকেশন পাইনি। আপনারা অনেকেই বলেন স্যার নোটিফিকেশন পাই না। নোটিফিকেশন আমি কি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো? আবার এটাও বলছি যে আপনারা যারা নোটিফিকেশন পান না, আমার এই পেজ, আমার প্রিয় ভাই বোন যারা আছে, যারা নিয়মিত ক্লাস করে, কমেন্ট দেয়, HW হোমওয়ার্ক জমা দেয়, এদের সাথে যোগাযোগ করবেন। ওরা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনাকে নোটিফিকেশন সেট করতে হবে। ঠিক আছে? ফেসবুক গ্রুপে ক্লাস নিচ্ছি, নোটিফিকেশন তো আপনাকেই সেট করতে হবে আপনার ফোন থেকে। আসেন, ঠিক আছে না? ঠিক আছে, এখানে কিন্তু যে ব্যাখ্যাও দেওয়া আছে, এটা হচ্ছে বাংলা ব্যাখ্যা, এইটা পরের ব্যাখ্যা। ঠিক আছে? নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? কালকে করাইছি, একটু অ্যান্সার দেন তো। কালকে সেম ম্যাথ করাইছি, অনেকগুলো করাইছি না? অ্যান্সার দেন, সময় দেবো। আচ্ছা, 10 সেকেন্ড সময়। কি হলো? কি আনলাম? স্টপ কই? এই যে স্টপ দেন।
অ্যান্সার দিন, 20 সেকেন্ড সময়। বলছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? নীলকাব্য, শিপন দত্ত, ইভা, এটা কি আমার ছোট বোন নাকি ইভা, জয়, মারুফ হাসান আসাদ। প্রকৃত অপ্রকৃত যদি উল্লেখ না থাকে, মাস্ট প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের হর বড় হয়। ভগ্নাংশের মান সবসময় অনেক থেকে ছোট হয়, জিরোর থেকে বড় হয়। প্রকৃত ভগ্নাংশ। আমিও পাই না নোটিফিকেশন। নোটিফিকেশন দরকার নেই, প্রতিদিন ক্লাসে চলে আসবেন। সিক্রেট গ্রুপে ক্লাস হয় তো নোটিফিকেশন নাও পেতে পারেন। অ্যান্সার দিচ্ছেন, দেখা যায় না স্যার। কি দেখা যায় না বলেন? প্রশ্ন এই যে হচ্ছে অপশন, অপশন দেখা যাচ্ছে না। ও অপশন কেটে গেছে, দেখছেন বোর্ডের ভিতর। বোর্ডের প্লেসমেন্ট ঠিক হয় নাই। দেন একটু উঠাই দিলাম। অনেকেই তো অ্যান্সার দিয়ে দিয়েছেন, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। কি বলছে দেখেন, বলছে যে নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? আসেন দেখেন এখানে কি কি আছে। এখানে আছে 2/3, 4/5, 13/15, 15, 23, 30 কি আছে। তারপরে সর্বশেষ আছে আমার 23/30। এর মধ্যে কোনটা সবচেয়ে বড়? তাহলে করেন কোনটা সবচেয়ে বড়। দেখেন আমি কালকে শিখেছিলাম কিভাবে আমরা ভাগ করে যাবো। ভাগ করার সময় প্রত্যেকটা ভগ্নাংশকে 10 দিয়ে গুণ করে দেবো। 10 দিয়ে গুণ করলে 20, 40, 130, 23। 3 দিয়ে কাটলে 3 7 21, 7-এর থেকে একটু কম, অথবা 3 6 18, 6-এর থেকে একটু বেশি। 5 8 40, 0 0 কাটেন, 3 দিয়ে 23 কে কাটলে 3 7 21, 7-এর থেকে একটু বেশি। 15 দিয়ে 130 কে কাটলে 8 15 120, 8 15 120, 9 15 135। তার মানে 8-এর থেকে আচ্ছা একটু বেশি, 9-এর থেকে একটু কম। তাহলে বলেন এখানে বড় কোনটা সব থেকে? এইটা সব থেকে বড়। এটা হচ্ছে 108-এর থেকে বেশি। 8 15 120 আর 9 15 হচ্ছে 135। ঠিক আছে, তাহলে 120-এর থেকে বেশি, 135-এর থেকে কম, এটা হচ্ছে 130। ঠিক আছে, মানে 8-এর থেকে বেশি, 9-এর থেকে কম। তাহলে আমরা ধরতে পারি 8-এর থেকে বেশি অথবা 9-এর থেকে কম, 9-এর থেকে একটু কম অথবা 8-এর থেকে একটু বেশি। তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা হচ্ছে রাউন্ড 8, আর এটা হচ্ছে 8-এর থেকে বেশি, এটা হচ্ছে সব থেকে বড়। কালকে করাইছি তাই না? এগুলো সবগুলো ভগ্নাংশকে 10 দিয়ে গুণ করে অতঃপর সবগুলো ভগ্নাংশ ভাগ করলে আমরা দেখতে পাই 130/15 সমান 9 থেকে একটু কম, যা সব থেকে বড়। একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত 3:2। দেখেন একটি ভগ্নাংশের হর এবং লবের অনুপাত 3:2। বোর্ডের প্লেসমেন্ট ঠিক হচ্ছে না, দেখি কালকে ছোট ভাইকে বলবো ঠিক করতে। একটি ভগ্নাংশের হর এবং লবের অনুপাত 3:2। কি বলছে দেখেন, আগে কিন্তু হর বলছে, তার মানে আগে 3। 3:2 মানে কি? উপরে যদি 2 হয় নিচে 3 হবে। হর যদি 3 হয় লব 2 হবে। তো এখানে বলছে 3:2 মানে এই অনুপাতে, 3 আর 2 বলে নাই কিন্তু, বলছে 3 এবং 2 এই অনুপাতে আছে। তাহলে আমি ধরি আমার হর হচ্ছে 3x আর লব হচ্ছে আমার 2x। তাহলে ভগ্নাংশটি হবে আমার 2x/3x। লব থেকে 6 বাদ দিলে এটা হলো আমার ভগ্নাংশ। ধরলাম হর 3x, তাহলে লব 2x, দুইটাকে x দিয়ে গুণ করলাম, তাহলে আমার ভগ্নাংশটা হলো 2x/3x। এটা ভগ্নাংশটা পেলাম। এখন এই ভগ্নাংশটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? দ্বিতীয় শর্তে কি বলছে দেখেন, লব থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের অর্ধেক অংশ, হাফ অংশ হয়। লব থেকে যদি 6 বাদ দেন, আমার লব কই? এই যে 2x, এই 2x থেকে আপনি যদি 6 বাদ দেন, বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, তাহলে যে ভগ্নাংশটি পাওয়া গেল এখন সেটি মানে এইটি হলো মূল ভগ্নাংশের অর্ধেক। মূল ভগ্নাংশ কোনটা? মূল ভগ্নাংশ তো আমার এই 2x/3। মূল ভগ্নাংশ হচ্ছে 2x/3x, মূল ভগ্নাংশের অর্ধেক। তাহলে মূল ভগ্নাংশ অর্ধেক করেন, মূল ভগ্নাংশকে 2 দিয়ে ভাগ করেন, শেষ। অথবা এভাবে লিখতে পারেন 1/2। ঠিক আছে, মূল ভগ্নাংশের অর্ধেক, এইটা হচ্ছে এর অর্ধেক। তাহলে এর যদি অর্ধেক করতে হয় তাহলে একে কি করবেন? একে 2 দিয়ে ভাগ করবেন, অথবা একে 2 দিয়ে ভাগ করবেন, অথবা একে 2 দিয়ে ভাগ করবেন, যেভাবে লেখেন।
এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে করেন ভাগ 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ মানে কি, গুণ দিলে 1/2 উল্টে যায়, গুণ দিলে 1/2 হয়ে যায়। ঠিক আছে, মূল ভগ্নাংশ কোনটা? মূল ভগ্নাংশ হচ্ছে টুয়াইজ এক্স বাই থ্রাইজ এক্স। মূল ভগ্নাংশের লবের থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশটা পাওয়া যায় তা হলো মূল ভগ্নাংশ, টুয়াইজ এক্স বাই থ্রাইজ এক্স এর অর্ধেক। এর অর্ধেক, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, অথবা এর হাফ অংশ, হাফ অংশ মানে হাফ গুণ, হাফ গুণ মানে হচ্ছে অর্ধেক। যেভাবে করেন আপনি, যেভাবে বুঝেন। তাহলে আসেন কাটাকাটি করেন, এক্স 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 থ্রাইজ এক্স, 2 দিয়ে 2 কাটা যায়, তাহলে টুয়াইজ এক্স, তাহলে এখানে থাকলো টুয়াইজ এক্স মাইনাস 6 সমান সমান এক্স। টুয়াইজ এক্স থেকে এক্স গেলে এক্স সমান সমান 6। ভগ্নাংশটির হর কত? এক্স এর মান পেয়ে গেলাম 6। বলছে ভগ্নাংশটির হর কত? আমার ভগ্নাংশটা কি ছিল? ভগ্নাংশ হলো টুয়াইজ এক্স আর থ্রাইজ এক্স। হরের মান চাইছে, থ্রাইজ এক্স এর মান কত? এক্স এর মান 3 6 18, তাহলে এটা কত? 6 দুগুণে 12। চাইছে কি হরের মান কত? হর হচ্ছে 18, এই যে 18। বুঝছেন না? না বুঝলে যারা নতুন আছেন একটু কমেন্ট দিন, যারা পুরানো আছেন তারা অবশ্যই অবশ্যই বুঝছেন, এ ব্যাপারে আমার কোনো কনফিউশন নাই। জি, আব্দুল্লাহ আল মামুন, আপনারা যারা নোটিফিকেশন সেট করতে পারেন না, ইউটিউবে ভিডিও দেখেন যে কীভাবে নোটিফিকেশন সেট করতে হয়। ঠিক আছে, নোটিফিকেশন আপনাকে সেট করতে হয়, আমি সেট করে দিতে পারবো না। ঠিক আছে, এইটা অ্যান্সার দিয়েছেন রায়শা, খালেদা, সাবিহা, জান্নাতুল, অদ্রিকা, মরিয়ম, তাবাসসুম, আব্দুর রহমান। কিরে সবাই মেয়েরা কমেন্ট দেয়, ছেলেরা কই? একজন ছেলে কমেন্ট দিয়েছে আব্দুর রহমান। উজ্জ্বল পাইক, মাহিদুল ভাই, বুঝিনি মাহিদুল ভাই, আরও 50টা ক্লাস আছে, আজকে আমি 51তম ক্লাস চলতেছে আমার। আপনাদের জন্য 2 নম্বর ক্লাস, কিন্তু 51তম ক্লাস লিখছি আমি, কেন জানে? আপনার মাথার ভিতর যাতে কাজ করে, এর আগে আরো 50টা ক্লাস আছে। এই 50টা ক্লাস সময় সুযোগ করে আস্তে আস্তে একটা একটা করে করতে থাকেন। শেখাটা আপনার গ্রহণ সাপেক্ষ, আপনাকেই শিখতে হবে। অফিস কাজ করছি, এর ক্লাস করতে, ও অফিসে কাজ করতেছেন আর ক্লাস করতেছেন। রুহুল ভাই কি লিখছেন? ওয়াও, ওয়াও মানে কি? সাকিয়া আলম, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন, বুঝতে পারেন নাই এমন কেউ নাই। যারা বুঝেন নাই তাদেরকেও বোঝাবো আগামীতে, আমি আস্তে আস্তে সব বোঝাবো। এই দেখেন ব্যাখ্যা করে রাখছি। ঠিক আছে, টুয়াইজ এক্স মাইনাস 6 বাই থ্রাইজ এক্স সমান টুয়াইজ বাই 3, এখানে সোজা ওই যে ভাগ না, ওই যে ভাগের 2 নিচে ভাগ করে দিছি বোঝার সুবিধার্থে। কোন সংখ্যার একক, দশক, শতক স্থানের অঙ্ক যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড হলে সংখ্যাটি কত? আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পড়াইছি না? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্ক করাইছি। যেমন যদি 54 হয় 2 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক সংখ্যা, তাহলে 4 হলো আমার একক স্থানে, 5 হলো আমার দশক স্থানে। এটা হলো আমার একটা সংখ্যা। সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি, এই 4 4ই থাকবে, 5 কি হবে? দশক স্থানে আছে, 10 দিয়ে গুণ হবে, তার মানে 5 গুণ 10, তার মানে 50 যোগ 4 সমান সমান 54। এটাকে আমরা ভেঙে লিখলে এভাবে প্রকাশ করতে পারি। একক স্থানে 4 আছে, 4ই থাকবে, যোগ দশক স্থানে 5 আছে, মানে 5কে 10 দিয়ে গুণ করতে হবে, দশক 10 দিয়ে গুণ। এখন এই সংখ্যাটা যদি এমন থাকে যে 4 5 4, অথবা মনে করেন 6 5 4, 654 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একক স্থানে 4 4ই থাকবে, দশক স্থানে 5 10 দিয়ে গুণ হবে, ঠিক আছে, শতক স্থানে 6 100 দিয়ে গুণ হবে, কারণ দশকে আছে 10 দিয়ে গুণ হবে, শতকে আছে 100 দিয়ে গুণ হবে, তাহলে এই 6 কি হবে? 100 দিয়ে গুণ হবে। তার মানে আমরা বলতে পারি এই 6 মানে হচ্ছে আমার 600, এই 5 মানে হচ্ছে আমার 50, আর এই 4 মানে হচ্ছে শুধু 4, 650 আর 4 4 মানে হচ্ছে 654। এই সংখ্যাটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, তাই না? দশকরে 10 দিয়ে গুণ, শতকরে 100 দিয়ে গুণ, এবং সবগুলোর মধ্যে প্লাস সম্পর্ক। তাহলে আমরা এই সংখ্যাটাকে বলতে পারি 54। 54 মানে হচ্ছে 54। এই সংখ্যাটা হচ্ছে 654। 654 মানে হচ্ছে 654। দেখেন এই যে 600 2 শূন্য, 50 5 1 0, 4-এর সাথে 1 গুণ, একক স্থানে আছে 1 গুণ, দশক স্থানে আছে 10 গুণ, শতক স্থানে আছে 6 গুণ। তাহলে আমরা বলতে পারি 654। এই দেখেন 654 মানে হচ্ছে 654। তাহলে এমন যদি একটা সংখ্যা থাকে যে 4 5 4 6, তাহলে আমরা কি বলতে পারি? 4540। এটা হচ্ছে এই সংখ্যাটাকে আমরা কিভাবে বলি? 4546। এই দেখেন 4546।
4546, 4546। তাহলে আমাকে বলছে কোনো স্থানের একক হচ্ছে আমার এক্স, এটা যেন উল্টে না যায়, একক দশক শতক এককে হচ্ছে এক্স। তাহলে 3টা ঘর নেন, এই যে 3টা ঘর উল্টে যেন না যায়, এই জিনিসটি খেয়াল রাখবেন। এককে কিন্তু আমার এক্স, এই যে এক্স, দশকে ওয়াই, শতকে জেড। পরীক্ষা হলে এটা কিন্তু উল্টে যাবে অনেকের, আপনার এদিক থেকে লিখবেন। তাহলে কিভাবে প্রকাশ করবেন? এক্স এর জায়গায় থাকবে, ওয়াই এর সাথে 10 গুণ হবে, জেড এর সাথে 100 গুণ হবে। তাহলে বলেন অ্যান্সার কোনটা? এই যে, তাহলে কি আছে? এক্স ওয়াই জেড। ঠিক আছে, উল্টে গেছে কিন্তু, দেখেন এক্স কিন্তু এককে উল্টে গেছে, এক্স কিন্তু এই যে এককে চলে আসছে। তার মানে এক্স ওয়াই জেড কোথায় আছে বলেন? এক্স ওয়াই জেড, এটা কিন্তু আছে, দেখেন এক্স ওয়াই জেড। আপনি যদি এইটা দেন তাহলে কিন্তু রং হয়ে গেল, কারণ এখানে বলছে এককে হচ্ছে আপনার এক্স, এই যে এককে এক্স, এখানে কিন্তু এক্স আসছে শতকে। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভুল করবেন না এটা, ঠিক আছে? তাহলে এক্স 10 হয় 100 জেড, এক্স 10 হয় 100 জেড, এটা অ্যান্সার। ক্লাস লিঙ্কটা কাইন্ডলি শেয়ার করতে পারবেন? না, ক্লাস লিঙ্ক শেয়ার করা যাবে না। আপনার এখানে অনেক বন্ধু আছে, ভাই আছে, কিংবা আপনি বললাম না যে একজন আপনি ভর্তি হয়েছেন, আপনি একজনকে ভর্তি করাতে পারবেন। আপনার ভাই বোন বন্ধু একজনকে ভর্তি করাই দিবেন, ওরে বলবেন ক্লাস শুরু হলে লিঙ্কটা শেয়ার দিয়ে দিতে। ক্লাস লিঙ্ক তো আসলে একজন করে শেয়ার দেওয়া সম্ভব না, আপনি একা দেখবেন আমার কাছে ক্লাস লিঙ্ক চেয়েছেন। এইটা বুঝছি, ভালো, ধন্যবাদ আবু বকর, আদাব স্যার। শাওন ভাই এত দেরিতে কেন, কইছিলেন? সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করা যায়। জি, আব্দুল্লাহ আল মামুন, বাসার ভাই, বাদশাহ, প্রজ্ঞাশ্রী, দ্রুত কমেন্ট দেন। 25-এ আসি আমরা, একবার আসি এই যে স্কুল পর্যায়ে। তাহলে আমরা এখানে যে এই যে 25টা গণিত করলাম, এই 25টা গণিত কিন্তু ষষ্ঠ কলেজ নিবন্ধন 2010-এ আসছে। এখানে 25টা গণিত করছি, সবগুলো হচ্ছে কলেজ পর্যায়ে। এখন আমরা করব স্কুল পর্যায়ে। এই যে স্কুল পর্যায়ে আমি কিন্তু করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। এখন আপনারা বলতেছেন স্যার বিগত সালের কোশ্চেন করাচ্ছেন কেন? ওই বিগত সালের কোশ্চেন আর চ্যাপ্টার ওয়াইজ ঘুরে ফিরে একই জিনিস, কারণ এখানে যে গণিতগুলো আছে, এই যে চ্যাপ্টারটার নাম যেন কি ভুলে গেলাম, এই চ্যাপ্টারের মধ্যে ঘুরে ফিরে এই গণিতগুলোই আছে। আমি দেখছি, কয়েকটা বই ঘেটে দেখছি, ঠিক আছে? তাহলে স্কুল পর্যায়ের প্রথম গণিতটা আপনারাই করেন। বলেন কি বলছে? নিচের কোনটি অমূলদ সংখ্যা? অ্যান্সার দেন। শতাব্দী বিশ্বাস, সুপার ক্লিয়ার স্যার, সারাদিন কাজ করে বাজারে গেছিলাম। জি, বাজারে যেতে হবে। শাওন ভাই তো খুব ভালো করতেছে। রুহুল ভাই না পরীক্ষা শেষে আসার কথা ছিল, কই আসলেন না তো? প্রাইমারি পরীক্ষা। সূত্র নিয়মাবলী চ্যাপ্টারের আমরা একবারে চ্যাপ্টার ওয়াইজ করতেছি। 25টা গণিত করলাম, সবগুলো কিসে আসছে? কলেজ পর্যায়ে। এখন করতেছি স্কুল পর্যায়ে। ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে। শিমু ইয়াসমিন উজ্জ্বল পাই বলছে কি, নিচের কোনটি অমূলদ? অমূলদ মানে কি? অবাস্তব। মূলদ মানে কি? কালকে বলছিলাম মূলদের অর্থ হচ্ছে জ্ঞানী বা বাস্তব, যুক্তিসম্পন্ন। যে সংখ্যাটা আপনি প্রকাশ করতে পারবেন যেভাবে হোক, আমার সামনে যদি আপনি প্রকাশ করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনার মূলদ। যদি আপনি প্রকাশ না করতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনার অমূলদ। ঠিক আছে? দেখেন এখানে যে সংখ্যাগুলো আছে, এই যে কি হচ্ছে, বোর্ডের প্লেসমেন্টটা ঠিক হয় নাই। প্রথম সংখ্যাটা দেখেন 1.1 চলতে থাকবে, তার মানে আমরা লিখতে পারি 1.1 পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক মানে হচ্ছে 1-এর পরে পৌনঃপুনিক মানে 1 চলতে থাকবে, ঠিক আছে? তারপরে এই সংখ্যাটা আমরা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে পারি। 2 নম্বর সংখ্যাটা দেখাচ্ছেন, 2 নম্বর সংখ্যাটা আছে 101010101010, তার মানে আমরা লিখতে পারি 1.10 পৌনঃপুনিক। পৌনঃপুনিকের ইংরেজি কি ভুলে গেছি এই মুহূর্তে, ব্যাংক ম্যাথে প্রচুর করাইছি এগুলো। 10 মানে কি? 1 এবং 0 দুইটার উপর পৌনঃপুনিক আছে, মানে 10 চলতে থাকবে, ঠিক আছে? আবার এখানে দেখেন 1-এর পরে 100100100100100, তার মানে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি 1.100 পৌনঃপুনিক, ঠিক আছে?
100 পৌনঃপুনিক মানে এই 100 চলতে থাকবে। তবে এটা আমি সংক্ষেপে আমি প্রকাশ করতে পারি, আপনি আমার সামনে প্রকাশ করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। এই সংখ্যাটা দেখেন, এটা কোনোভাবে প্রকাশ করা যায় না। 10 100 100, যেটা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করা যায় না। এটা এইভাবে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই, এটা অসীম। এটা আপনি প্রকাশ করতে পারবেন না, আপনি যদি ক্যালকুলেটর চাপেন কোনোভাবে আমার সামনে এটা প্রেজেন্ট করতে পারবেন না। পৌনঃপুনিকের অনেক ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যার ভিতর যাব না। না, মূলদ অমূলদের একটাই ব্যাখ্যা, যেটা আপনি সংক্ষেপে আমার সামনে প্রকাশ করতে পারবেন, দাঁড় করাতে পারবেন। বাস্তব সংখ্যা যুক্তি সম্পন্ন, যেটার মধ্যে যুক্তি আছে, যেমন এটার মধ্যে একটা যুক্তি আছে, এটা যুক্তি দিয়ে আপনি দাঁড় করলেন যে আমরা এভাবে লিখতে পারি, পৌনঃপুনিকের মাধ্যমে এই সংখ্যাটাই আমরা প্রকাশ করতে পারি। ওই 1 on 1 সারা জীবন যদি চলতে থাকে, এর অর্থ হচ্ছে 1 সারা জীবন ধরে চলতে থাকবে। তারপরে এটা আপনি আমার সামনে প্রকাশ করতে পারছেন, এটা কোনোভাবে আপনি প্রকাশ করতে পারবেন না। দেখেন 100 2 1 এর পর 2টা 0, 1 এর পরে 3টা 0, 1 এর পরে 4টা 0। মানে এই সংখ্যাটা হচ্ছে অমূলদ, মানে অবাস্তব, মানে অযৌক্তিক, ইরেশনাল। ইরেশনাল মানেই কিন্তু অবুদ্ধিবৃত্তিক, যাদের বুদ্ধি নাই এমন। রেশনাল মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিক, যৌক্তিক, যৌক্তিক, জ্ঞান সম্পন্ন, রেশনাল। তাহলে বোঝো না, মানুষ হচ্ছে রেশনাল প্রাণী। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যা দুইটা কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে আমরা কি করতে পারি? 17 এর সাথে 1 যোগ করলে হয় 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 17 এর থেকে 1 বিয়োগ করলে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। তার মানে ক্রমিক সংখ্যা দুইটা হলো, একটা 8, একটা 9। অথবা আমরা বলতে পারি যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর কত? 17। বর্গের অন্তর হলো সংখ্যা দুইটির সমষ্টি, x প্লাস x প্লাস 1। দুইটা ক্রমিক সংখ্যা কত? x যদি প্রথম সংখ্যাটা হয়, পরের সংখ্যাটা হচ্ছে x প্লাস 1, পরের সংখ্যাটা 1 বড়। তারপর আমরা এখান থেকে লিখতে পারি কি, টুয়াইস x সমান 16, তার মানে x সমান 8, তার মানে x প্লাস 1 সমান 9। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি 17 হলে সংখ্যা দ্বয়ের যোগফল কত? তাহলে 9 এর যোগফল কত? 17। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটা কত? 8, বড় সংখ্যাটা কত? 9। আমরা কিন্তু এটা জানি, বলেই দিছি। কি বলছি? যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি 17 হয়, তবে সংখ্যা দ্বয়ের যোগফলও 17 হবে। একটু একটা অঙ্ক করছিলাম না, যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি, একটু দেখছিলাম, 199 হয়, তবে ওই সংখ্যা দুইটির যোগফলও 199 হবে। ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কি? পাশাপাশি দুইটা সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা হবে, ওই সংখ্যা দুইটার সমষ্টি তাই হবে। তাহলে 199 মানে কি? এখানে যদি 199 থাকে, 199 মানে হচ্ছে একটা হচ্ছে 99 আর একটা হচ্ছে 100, এই 199। তাহলে এখানে 17 আছে, 17 মানে কি? একটা হবে আমার 8 আর একটা হবে 9, মানে হচ্ছে 17। তার মানে যোগফল হবে আমার 17। সংখ্যা দুইটি 8 আর 9। আরো আছে এই অঙ্ক, সব নিয়েছি, একটা অঙ্ক কিন্তু বাদ দেই নাই। যত আসছে স্কুল পর্যায়ে, 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? দশমিক স্কুল নিবন্ধন আসছে 2018। বলেন, 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15-এর পরে মৌলিক সংখ্যা কত? 17, 19, 23, 29। আমি কিন্তু মৌলিক সংখ্যাগুলোর মুখস্থ করি নাই, আমি জানি। 17, 19, 23, 29 যোগফল কত? স্যার একটু পর আসছি, ক্লাস বড় ভাই আছে, একটু সেবা যত্ন করে আসছি, সমস্যা নাই। আসছেন রুহুল ভাই, একটু সময় ছিলেন। শেখ রামিম, শেখ রামিম ভাই আমার খুব প্রিয় একটা ভাই, আমাকে দুদিন আগে নক দিয়েছিল, কি জন্য যেন জানি না, আমি গ্রুপে অ্যাড দিয়েছি, সম্ভবত পেমেন্ট করছে অথবা পেমেন্ট করে নাই, তবে ফেসটা আমার কিন্তু পরিচিত হয়ে গেছে। ইয়াসমিন, এক টুকরো নীল, আব্দুল্লাহ আল মামুন। তাহলে যোগফল কত? দেখেন, আচ্ছা না দেখাই এগুলো, তাই না? 3-এ কি বলছে দেখেন, বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দ্বয় কত? 23 হলে সংখ্যা দ্বয় কত? তাহলে 23 মানে 11 যোগ 12, 11 আর 12 হচ্ছে 23, তাহলে সংখ্যা দ্বয় হচ্ছে 11 আর 12। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দ্বয় হচ্ছে 11 এবং 12। কই? এই যে সংখ্যা দ্বয় হচ্ছে 11 আর 12, এই যে 11 আর 12, কারণ 11 আর 12 যোগ করলে 23 হয়। হাজার হাজার বার আসছে এগুলো।
এটা অ্যান্সার হচ্ছে 11 এবং 12। রিটেনে আসলে আপনাকে এটা দেখাতে হবে, আপনি সূত্রের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে, এইটাই মাধ্যমে করতে পারেন, অথবা আপনি লিখতে পারেন, যে x+x+1 ছোট ক্রমিক সংখ্যা বড় ক্রমিক সংখ্যা সমান সমান হচ্ছে কত, 23, এভাবে করতে পারেন। কারণ আমরা জানি দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানেই হচ্ছে সংখ্যা দুইটার যোগফলের সমষ্টি, এই যে সমষ্টি। আবার এইভাবে করা যায়। মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে, বলেন মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? মৌলিক সংখ্যা বুঝেন? মৌলিক সংখ্যা মানে কি? 2। মৌলিক সংখ্যা যদি আমি একটা সেট নির্ণয় করি, মৌলিক সংখ্যার সেটের প্রথম সংখ্যাটা হবে 2, তারপর হবে 3, তারপর হবে 5, তারপরে হবে 7, 9, 11, 13, 17, তাই না? 17, 19, 23, 29 এভাবে চলতে থাকবে। মৌলিক সংখ্যার সেট এভাবে চলতেই থাকবে আজীবন ধরে, এর কোনো শেষ নাই। তাহলে মৌলিক সংখ্যার শেষ হচ্ছে অসীম। বাদশাহ, রামিম, মুখে মুখে এখন করে জি, আব্দুল্লাহ আল মামুন, ইয়াসমিন, দ্রুত কমেন্ট দেন সবাই। এক টুকরো নীল, পিঙ্কি, সাকিয়া ইসলাম, রুবি আক্তার, শ্রীকান্ত, এম আহমদ আলী, উজ্জ্বল পাইক, সাদিয়া, জাফর, জয়, মর্জিনা, আব্দুল্লাহ আল মামুন, আহমেদ আলী, অসীম। মানে এটা চলতে থাকবে, এর তো কোনো শেষ নাই। যদি বলতো যে এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যার সেট কত, সেটা একটা নির্দিষ্ট মান থাকলে সেটা সসীম হতো। সসীম মানে কি, যেটা লিমিটেশন আছে। অসীম মানে কি, আনলিমিটেড, যার কোনো লিমিটেশন নেই। তাহলে মৌলিক সংখ্যার সেট অসীম, সেটটি অসীম। নিচের কোনটি অমূলদ, বলেন নিচের কোনটি অমূলদ? অমূলদ মানে কি, অযৌক্তিক, যেটাকে আপনি প্রকাশ করতে পারবেন না, দাঁড় করাতে পারবেন না আমার সামনে। যেমন √2 একটি √2 ক্যালকুলেটরে চাপেন, কোনোভাবে এটাকে প্রকাশ করতে পারবেন না। √2 ক্যালকুলেটরে চাপলে দেখবেন বিশাল বড় সংখ্যা চলতেই আছে, এর কোনো শেষ নেই, নেভার এন্ডিং। √2 একটা অমূলদ সংখ্যা, এটাকে p/q আকারে প্রকাশ করতে পারবেন না, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না। √11 ক্যালকুলেটরে চাপেন, দেখবেন চলতেই থাকবে, এর কোনো শেষ নাই, এটা আপনি প্রকাশ করতে পারবেন না সংখ্যার মাধ্যমে, ঠিক আছে, এর কোনো শেষ নাই, সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। পাই মানে কি বলেন তো? আমরা জানি পাই সমান সমান 22/7। তাহলে পাই মানে কি, 22/7। 22/7 কিন্তু একটা মূলদ সংখ্যা। 22/7 মূলদ সংখ্যা, আমি তো প্রকাশ করতে পারতেছেন 22/7। যদি p/q আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটাও মূলদ সংখ্যা। পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করা যায়, একটু দেখাইছি, সেটাও মূলদ সংখ্যা। তাহলে 22/7 ও মূলদ সংখ্যা। তাহলে 22/7 যদি মূলদ সংখ্যা হয়, 22/7 সমান সমান পাই, তাহলে পাই সমান সমান মূলদ সংখ্যা, তাই না? বলছে যে সবগুলো নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে এটা অমূলদ, এটাও অমূলদ, এই 22/7 কিন্তু মূলদ, কিন্তু পাই কিন্তু মূলদ না। কেননা পাই সমান সমান 22/7 আসলে না। আমরা যেমন লিখি দেখেন, আমরা লিখি না 100/3 সমান সমান 3.33, এরকম লিখি। তারপরে আমরা লিখি কি 100 মনে করেন 6, এটা লিখি 6.66, এরকম লিখি, অথবা 6.67 এরকম লিখি। আসলে তো এরপরে আরো সংখ্যা আছে যেগুলো আমরা লিখি না। এই ঠিক তেমনি দেখেন বলছে 22/7 এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি। আমরা জানি 22/7 মানে পাই, আসলে 22/7 সমান সমান পাই, এটা আমরা ধরি, কিন্তু আসলে পাইয়ের মান অ্যাকুরেট 22/পাই না। পাইয়ের মান 22/7 থেকে সামান্য একটু ভ্যারি করে, সেটা হচ্ছে দশমিকের পরে 4 ঘর 5 ঘর পরে গিয়ে, ঠিক আছে। তার মানে এটা আমরা লিখি ভ্যারিজাস, মানে এটা আমরা লিখি ভ্যারিজাস, মানে হচ্ছে পাই সমান সমান 22/7 না, আসলে পাই 22/7 কাছাকাছি, ঠিক আছে। পাইও আপনি সংখ্যায় প্রকাশ করতে পারবেন না, এটাও চলতে থাকবে অনবরত দশমিকের পরে, ঠিক আছে। পাই মানে কি 3.1416, এরপরে চলতেই থাকবে। তার মানে পাইও একটা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 কিন্তু মূলদ সংখ্যা। আমরা লিখি পাই সমান সমান 22/7, আসলে পাই সমান সমান 22/7 অ্যাকুরেট না, একটু সামান্য একটু কম বেশি, সেটাও দশমিকের পরে 4 ঘরের পরে গিয়ে। তার মানে 22/7 মূলদ, কিন্তু পাই আসলে মূলদ না, কারণ পাইকে এভাবে 22/7 আকারে আমরা লিখতে পারি না, যদিও লেখি কিন্তু লেখা যায় না আসলে।
এটা সর্বজনীন স্বীকৃত, তাই তাহলে এখানে হবে সবগুলো। পাই সমান সমান এই দেখো ক্যালকুলেটর চাপছে তাবা, তার 3.141592 দেখেন 22/7 ক্যালকুলেটর চাপেন আর পাই বাই ক্যালকুলেটর চাপেন, দেখবেন যে দুইটা 4 ঘর পরে গিয়ে ভ্যারি করতেছে। মানে পাই সমান সমান 22/7 না, 22/7 মূল 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? অ্যান্সার দেন, করাইছি প্রাইমারিতে। আসছে কি জানো, মীরাও সব ক্লাস জমা দিছে, হোমওয়ার্ক করছে। 22/7 মূলদ, কিন্তু পাই অমূলদ। জি, মরিয়ম তাবাসসুম। আবার পাই সমান সমান 22/7। শ্রীকান্ত রাজু, ইভা, ঈশিতা, ইভা, আপনাদের ভাই বোন যারা আছে ওদেরকে নিয়ে আসেন, টাকা পয়সা যে যা দেয় 100 দেয়, 200 দেয়, 300 দেয়, একজন ভর্তি হয়ে 3 জন ভর্তি হোক, সমস্যা নেই, নিয়ে আসেন, ক্লাস করুক, একটু একটু করে করতে থাকলে দেখবেন একটা সময় ওরা এগিয়ে যাবে। 6 মাস 1 বছর থাকলে আমাদের সাথে যেটুকুন করুক, মাসে 12টা 15টা ক্লাস পাবে, মাসে 4টে এক্সাম পাবে, 6 মাস 1 বছর পরে দেখবেন ওরা ভালো একটা পর্যায়ে চলে যাবে। জি, জান্নাত, ইয়াসমিন, আসাদ, শিমু, রামি শেখ, রামিম ভাই, HW জমা দিয়েন। আপনি কিন্তু আমার ফেসে চলে আসছেন। রিপন, জান্নাত। এখানে কি বলছে? 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটা দেখেন, একটা সংখ্যা একটা সংখ্যা, এই প্রথম তিনটার যোগফল মনে করেন একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি, এটা দিয়ে ব্যাখ্যা করি। 6টি তিনটি সংখ্যার যোগফল 27। তাহলে 27কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তার মানে মাঝের সংখ্যা হচ্ছে 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটি, এই যে প্রথম তিনটির যোগফল 27, তার মানে প্রথম তিনটি ক্রমিক সংখ্যা বলছে, প্রথম তিনটির যোগফল 27, তার মানে প্রথম তিনটি সংখ্যা হচ্ছে 8, 9, কি হলো 8, 9, 10, তাই না? 8, 9, 10 প্রথম তিনটা। তাহলে পরের তিনটা কি হবে? পরের তিনটা হবে আমার 11, 12, 13। প্রাইমারিতে সুন্দর করে ব্যাখ্যা করছে, তাই না? এটা দেখেন, এর থেকে এটা 3 বেশি, এটার থেকে এটা 3 বেশি, এটার থেকে এটা 3 বেশি। তার মানে এই তিনটার যোগফল যদি 27 হয়, এই তিনটের যোগফল হবে 3, 3, 9 বেশি, মানে 27 যোগ 9, 36। সহজ হিসাব, ঠিক আছে? ঠিক এভাবে প্রাইমারিতে আরো ব্যাখ্যা করছিলাম যে প্রথম 4টা সংখ্যা 1, 2, 3, 4, মনে করেন প্রথম 4টা সংখ্যার যোগফল হচ্ছে আমার 48, তাহলে পরের 4টা সংখ্যার যোগফল কত হবে? 48। পরের 4টা সংখ্যার যোগফল হবে 48 যোগ 16, তাই না? কারণ এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 4 বেশি, এটার থেকে এটা 4 বেশি, এটার থেকে এটা 4 বেশি, এটার থেকে এটা 4 বেশি। তার মানে এই সংখ্যাগুলোর তুলনায় এই সংখ্যাগুলো 4, 4, 16 বেশি। সহজ হিসাব। যদি এখানে 5টা সংখ্যা থাকতো, প্রথম 5টা সংখ্যার সমষ্টি যদি মনে করেন 50 হতো, তাহলে পরের 5টা সংখ্যার সমষ্টি হতো 50 প্লাস 5, 5, 25। সহজ হিসাব। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। তাহলে এটা অ্যান্সার কি বলছে? প্রথম তিনটি সংখ্যা যোগফল 27 হলে পরের তিনটা হবে 3, 3, 9 যোগ 27 এর 9, 36। এই যে ক নাম্বার অ্যান্সার। 1 নটিক্যাল মাইল সমান কত? অ্যান্সার দেন। 1 নটিক্যাল মাইল সমান কত? শেখ হোসেন, অদ্রিকা, রুষা। দেখেন, পিডিএফ বই পড়ে এগোতে পারবেন, তবে সময় লাগবে। বললাম না, আমি একটা স্টুডেন্টকে 12 বছর পড়াইছি, 8 বছর পড়াইছি। আমার যখন জনতা ব্যাংকে চাকরি হয়, আমি স্টুডেন্টটাকে ছেড়ে চাঁদপুরে জয়েন করি। তো আমি স্টুডেন্টকে যেদিন ছেড়ে চলে আসি, সেদিন আমার কাছে মনে হয়েছে আজকে আমি এই স্টুডেন্টটাকে পড়ানোর জন্য যোগ্য হয়েছি। মানে 8 বছর পড়ানোর পরে, এবং 8 বছর কিন্তু কন্টিনিউয়াস আমি কোচিং ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তার মানে আমাদের সাথে থাকলে আপনারা ভালো পর্যায়ে দ্রুত পৌঁছাবেন। একা একা পৌঁছাবেন, তবে সময় লাগবে। কালকে 18টা ম্যাথ করাইছি, পেজ থেকে পিডিএফ এর ঘোষণা দিলে পুরো লাইক কমেন্ট দিয়ে পুরো ফাটাই ফেলাই। দেখেন, মাঝে মাঝে দিতে হয়, না হলে পেজের গ্রোথ কমে যায়। আবার ভালো হয়, যারা নতুন আসে দেখে, ওরা ভর্তি হয়, ওরা আবার অনেক এনগেজমেন্ট হয়। আপনারাও কিন্তু এভাবেই আসছে। কালকে 18টা গণিত করাইছি, পিডিএফ দিয়ে দেবো। আপনি খাতা ধরে, যারা নতুন আছে আমার ক্লাস করেন একটু পারে, 18টা গণিত করতে 18 মিনিট লাগবে। এই অঙ্ক 18টা দিয়ে দেবো পিডিএফ, ও চোখ দিয়ে দেখলে 18টা গণিত ওর করতে 18 মিনিট লাগবে।
অথচ এই গতকালকে 18টা না, গতকালকে 17টা ম্যাথ করাইছি। এই 17টা ম্যাথ কিন্তু আমি প্রায় 1 ঘন্টা 50 মিনিট ধরে করাইছি। বুঝতে পারছেন? আমার মতো একজন শিক্ষক, ট্যালেন্টেড শিক্ষক, স্মার্ট শিক্ষক, জ্ঞানী শিক্ষক এবং দক্ষ অভিজ্ঞ শিক্ষক 17টা ম্যাথ করাইছি 1.5 ঘন্টা বসে। অথচ এই 17টা ম্যাথ আমি আপনাকে পিডিএফ দিয়ে দিই, দেখবেন 17টা ম্যাথ চোখ বুলাই যাবেন, দেখবেন যে 17টা ম্যাথ করতে বুঝতে আপনার সময় লাগবে মাত্র 17 মিনিট। ঠিক আছে? এই জন্য বলি যে শুধু পিডিএফ, শুধু বই দিয়ে কাজ হবে না, এটাতে এগোতে পারবেন না, সময় লাগবে এগোতে। ওই যে বললাম 12 বছর স্টুডেন্ট পড়ানোর পরে আমার কাছে মনে হলো যে এখন আমি এই স্টুডেন্টটা পড়ানোর জন্য যোগ্য হয়েছি। এতদিন এই স্টুডেন্ট পড়ানোর যোগ্য আমি ছিলাম না। মানে আমার স্টুডেন্ট এত বেশি মেধাবী, আমি যখন ক্লাস 4 থেকে আর ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াইছি, 8 বছর পড়াইছি, পড়াতে পড়াতে ও এত বেশি ট্যালেন্টেড হয়ে গেছে যে আমার থেকে ভালো বুঝে, ভালো পারে সব। এই জন্য মনে হলো যে প্রতিটা মুহূর্তে যে আমি আমার থেকে আমার স্টুডেন্ট ভালো, আমার থেকে আমার স্টুডেন্ট ভালো, এই স্টুডেন্টকে পড়ানোর যোগ্য আমি না। তো আপনারা আমার সাথে থাকলে আপনারা আমার থেকে ভালো হবেন। একটা সময় মনে হবে যে আপনারাই দেখবেন যে মন্ডল স্যারের থেকে আপনারা গণিত ভালো পারেন, মন্ডল স্যারের থেকে ইংরেজি আপনারা ভালো পারেন। 1 নটিক্যাল মাইল সমান কত আমরা মুখস্থ করছিলাম না? 1.853। 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.853 কিলোমিটার। পড়াইছি না? পড়াইছি, প্রাইমারিতে সুন্দর করে পড়াইছি। তাহলে 1 নটিক্যাল মাইল সমান সমান 1.85 কিলোমিটার। তাহলে বলাই কিলোমিটারকে, এখানে কিন্তু কিলোমিটার নেই, সব মিটারে আছে। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, কিলোমিটার আছে, আমাকে মিটারে নামতে হবে, 3 ঘর নিচে নামতে হবে। 3 শূন্য দিয়ে গুণ হবে, 3 শূন্য দিয়ে গুণ হলে 0.3 ঘর ডানে সরে এই জায়গায় চলে আসবে। তাহলে 1.853 এখানে দশমিক চলে আসবে। তাহলে দেখেন কোথায় আছে 1.853, এই যে দশমিক, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আর এরপরে যে 18 আছে, এগুলো তো আমরা মুখস্থ করি না। কিলো, হেক্টর, ডেকা, মিটার, নতুন যারা আছেন পূর্বের ক্লাসগুলো একটু দ্রুত দ্রুত শেষ করবেন। নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? বলেন, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? ওই একই ফরম্যাট, এটাকে শূন্য নেন, 3 দিয়া 20কে কাটলে 3 7 21, 7-এর থেকে একটু কম অথবা 6-এর থেকে একটু বেশি, তাই না? তাহলে এটা মানে হচ্ছে 6-এর থেকে একটু বেশি, 7-এর থেকে একটু কম, এর মাঝামাঝি। শূন্য নেন, শূন্য নেন, শূন্য নেন, শূন্য নেন, 8 দিয়ে কাটেন, তাহলে এটা কত হয়? 8 8 64, 8-এর থেকে বেশি, অথবা 8 9 72, 9-এর থেকে একটু কম, 8-এর থেকে অনেকটা বেশি, 9-এর থেকে একটু কম। 6 দিয়ে 50কে কাটেন, 6 8 48, 6 8 8, 6 দিয়ে 50কে কাটলে 6 8 48, 8-এর থেকে সামান্য একটু বেশি। 8 দিয়ে 30কে কাটেন, 4 8 32, 4-এর থেকে একটু বেশি। 5 দিয়ে 30কে কাটেন, 5 6 30। তাহলে বলেন এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি 6/7-এর মাঝামাঝি আছে? এটা হচ্ছে 8-এর থেকে বেশি, এই 6 7-এর থেকে বেশি, এটা হচ্ছে 8-এর থেকে বেশি, এটা হয়। বলছে যে নিচের কোন ভগ্নাংশ এত থেকে ছোট, মানে 6 7 এর থেকে ছোট, তাহলে এইটা হয় 4, এইটা হয় 6, তার মানে এই দুইটাই অ্যান্সার হয়। ঠিক আছে? এই দুইটাই অ্যান্সার হয়। আবার দেখেন, শুরু থেকে দেখাই। বলছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? এটা আমি একটু নিচে উপর উঠাই। যতটা সম্ভব উঠায়। আমার মূল সংখ্যা ছিল হচ্ছে 2/3, তাহলে বলছে এর থেকে ছোট কোনটা? এটার মান কত বলেন? শূন্য নেন, উপরে শূন্য নেন, শূন্য নেন, শূন্য নেন, শূন্য নেন, মানে সবগুলোরে 10 দিয়ে গুণ করছি। 3 7 21, 7-এর থেকে একটু কম, অথবা 3 6 18, 6-এর থেকে একটু কম, এটার মান হচ্ছে 6-এর থেকে একটু কম। ঠিক আছে? 8 দিয়ে কাটলে কত হয়? 8 8 64, 8-এর থেকে বেশি। 6 দিয়ে কাটলে 6 8 48, 8-এর থেকে বেশি। 8 দিয়ে কাটলে 4 8 32, 4-এর থেকে একটু বেশি। 5 দিয়ে কাটলে 5 6 30, 6-এর থেকে একটু বেশি। 5 6 30। ঠিক আছে? 5 6 30, এখানে রাউন্ড 6, এখানে হচ্ছে একবার রাউন্ড 6, এটা হচ্ছে 6-এর থেকে 3 দিয়ে কাটলে কত হয়? 3 6 18, 6-এর থেকে একটু বেশি বা 7-এর থেকে একটু কম। তাহলে বলেন 6-এর থেকে বেশি, 7-এর থেকে একটু কম, এটার মান হচ্ছে এমন যে 6-এর থেকে বেশি, 6-এর থেকে একটু বেশি। এটা 8-এর থেকে বেশি, এটা 8-এর থেকে বেশি, এটা 4-এর থেকে একটু বেশি, এটা 6। তার মানে এই 6-এর থেকে বেশি বা এই 6-এর থেকে ছোট হচ্ছে এইটা, এটা ছোট, এটাও ছোট। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে দুইটা, 3/8, 3/4।
এখন মূলত এখানে হয়েছে কি জানেন, টাইপিং মিস্টেক হয়েছে। এখানে যদি 8 না হয় 4 হতো, তো 4 দিয়ে 30 কাটলে 4 8 32, 8-এর থেকে একটু বেশি। তাহলে অ্যান্সার হতো কোথা? তাহলে অ্যান্সার হতো এই যে এটা 3/5, কারণ 3/5 মানে হচ্ছে এটার মান আছে 6, এটার মান আছে 6-এর থেকে বেশি, তাহলে এটার থেকে এটা ছোট। বুঝছেন? 3/5, 3/8, সবাই অ্যান্সার দিয়েছেন 3/8। 3/8 একটা না, দুইটা হবে। ঠিক আছে, অ্যান্সার এখানে যেটা আছে সেই অনুযায়ী দুইটাই অ্যান্সার হবে। তো আমি বুঝলাম যে আমার টাইপিং মিস্টেক হয়েছে। এখানে 8 না হয় এখানে যদি 4 হতো তাহলে এটাও 8 হয়ে যেত। এই একটা হতো অ্যান্সার 3/5। যারা নতুন আছেন বুঝতে টুঝতে কষ্ট হলে একটু কমেন্ট দিন। এই যে 3/8 এবং 3/5 দুইটাই অ্যান্সার। এখানে মূলত আসলে একটা অ্যান্সার, আমি চাইলে ঠিক করে দিতে পারতাম। আমি চাইলে টাইপিং মিস্টেক ঠিক করে দিতে পারতাম, কিন্তু ঠিক করে দিই নাই, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এখানে দুইটাই অ্যান্সার হয়। নিচের কোনটি মূলদ সংখ্যা বলেন? কালকেই তো পড়াইছি এটা। নিচের কোনটি মূলদ সংখ্যা? চমৎকার, মোসলেউদ্দিন। স্পর্শহীন মেঘ, পিন্টু, বন্যা, মাওয়া, রাজু, পিঙ্কি, মরিয়ম, মারুপ হাসান আসান। মারুপ ভাই ক্লাস খাতায় করেন, লিঙ্কের দরকার নাই। যেখানে লিঙ্ক পাবেন, যেখানে ভিডিও পাবেন সেখান থেকে খাতায় করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। একবার লিঙ্কে ঢুকে গেলে দেখবেন সব লিঙ্ক সামনে চলে আসতেছে। এমএসটি সুবর্ণা, মোসলেউদ্দিন, রামিম শেখ, মারুফ হাসান আসাদ, রব্বানি, সাদিয়া। ও সাদিয়া, আমার একটা বান্ধবী ছিল সাদিয়া, ওকে বলতাম চা দিয়া। সুপার ক্লাস স্যার, কাটাকাটি করতেছি, করেন কাটাকাটি করেন। বৃষ্টি তো ভালো ম্যাথে। দীপু, আশিক, জান্নাত, রুহুল, পিঙ্কি। এখানে কি বলছে বলেন? নিচের কোনটি মূল্য, তাই না? 3√6 কে কিছুই করা যায় না। পাই মানে তো আমরা একটু গিয়ে দেখলাম, পাই হচ্ছে ইরেশনাল, ওটা চলতেই থাকে। √2 ইরেশনাল, কারণ এটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় না সংখ্যা দিয়ে। এই 3√3 করলে হয় 2। কালকে করছি তাই না? 3√3 মানে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 3√3 মানে হচ্ছে আমার 2। তাহলে 2 তো একটা মূলদ সংখ্যা। ওই যে আমাদের এলাকার একজন মানুষ আছে যার নাম হচ্ছে মূলদ। মূলদ মানে হচ্ছে বাস্তব। 289 এর বর্গমূল হলো 289 এর বর্গমূল হলো, নিচে আপনারা আবার দেখতে পান না, এই জন্য যতটা উপরে ওঠা যায়। 289 এর বর্গমূল হলো কোনটা? মূলদ, অমূলদ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। দিয়ে অ্যান্সার দিন তো। 289 এর বর্গমূল করেন, দেখেন। আমার বলি দেখেন, বর্গমূল করতে না, বর্গমূলও কিন্তু করা শিখাইছি সহজে টেকনিকে। 289 বর্গমূল করতে হলে কি হয়? এই সংখ্যা শেষে দশমিক আছে, আমরা দশমিক থেকে ডানে 2 ঘর করে যাবে, অথবা দশমিক থেকে বামে 2 ঘর করে আসবে। তো দশমিক থেকে বামে 2 ঘর করে আসেন, এই যে 2 ঘর, এদিকে 2 ঘর আসবে, যেহেতু 2 ঘর নাই 1 ঘর থাকবে। একের বর্গ করলে কত হয়? 2 এর প্রথম বর্গ হয় কত? বর্গমূল 1, তাই না? এবার আছে 89, এখানে কত হতে পারে? তার মানে এখানে 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, অর্থাৎ এখানে 11 থেকে 19 পর্যন্ত হবে। এখানে কত হতে পারে? মানে এখানে 9 আছে, দেখেন এখানে যদি 2 হয়, 2 দুগুণে 4, এখানে তো 4 নাই। 3 হয়, 3 3 9, এটা হতে পারে 13 হতে পারে। 4 হলে 4 4 14, মানে কি 14 গুণ 14, 4 4 16, এখানে 6 হলো। এখানে তো একক স্থানে আছে 9, তার মানে এখানে 4 হবে না, এখানে 5 হবে না, কারণ 5 এখানে যদি 5 হয় 15 গুণ 15, 5 5 25, একক স্থানে 5 হবে। তার মানে এখানে আছে 9, তার মানে এখানে 5 হবে না। তার মানে 3 হয়, 7 7 49, 7 হয়। তার মানে এখানে 3 হতে পারে অথবা 7 হতে পারে। তার মানে 289 এর আমি যদি বর্গ করি, তাহলে 1 এর বর্গ করলে ও 1 হয়, এরপরে হয় 3 হবে অথবা 7 হবে, অথবা 13 অথবা 7। আমরা জানি 13 13 169, তার মানে 289 এর বর্গমূল হলো 17, মানে 17 17 289। ঠিক আছে, মুখস্থ করাইছিলাম না? 12 12 144, 13 13 169, 14 14 কত হয়? 256, 15 15, 225, 16 16, ভুলে গেলাম তো, 296, 16 16 কত? 15 15 200, 16 16 256, 17 17 200। আচ্ছা যাক, এই মুহূর্তে আমি একটা ভুলে গেছি।
তাহলে আমার 17 হচ্ছে 289। না, আমি ভুল বলি নাই, ঠিক আছে। তাহলে বলেন 289 এর রুট করলে হয় আমার 17। আমি বুঝতেই পারতেছি এখানে 1 আছে, 1 হবে, এরপরে হয় 3 হবে, না হয় 9 হবে, কারণ এখানে একক স্থানে 9 আছে, 3 হলে এখানে 9 হয়, অথবা 7 হবে। তাহলে এখানে 7 হলে 17, 17 289। তাহলে বলছে 289 এর বর্গমূল হলো, 289 এর বর্গমূল কত? 17। তাহলে 17 কি বলেন? মূলদ? অবশ্যই মূলদ। অমূলদ? না। স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ। পূর্ণ সংখ্যা? হ্যাঁ। তাহলে সঠিক কোনটা বলেন? এর বর্গমূল হলো 17। কি লিখছেন রহুল ভাই? অমূলদ? 17 কি অমূলদ নাকি? রাখেন, আমি একটু ক্যালকুলেটর চাপি। আপনারা তো ক্যালকুলেটর চাপছেন। √289 মানে হচ্ছে 17। অঙ্কে এত স্বাদ কেন? মুসলে উদ্দিন, ধন্যবাদ ভাই। বৃষ্টি, হ্যাঁ দেখেন 289 মানে হচ্ছে 17। আমরা লিখছি না 4 এর রুট মানে কি? 4 এর রুট মানে 2। তাহলে 2 কি? 2 তো একটা মূলত সংখ্যা, বাস্তব সংখ্যা, সঠিক সংখ্যা, যুক্তিসঙ্গত সংখ্যা। আমরা তো মাত্রই করলাম। দেখেন অমূলত লিখছেন কেন? এই যে বলেন, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা সমান সমানই হলো আমার 2। 2 কে আমি এভাবে লিখছি। তার মানে এই সংখ্যাটা আমার, এটা কি? এটা একটা মূলত সংখ্যা, কারণ এটাকে প্রকাশ করা যায় 2 এর মাধ্যমে। তাহলে 289 এর যদি বর্গমূল করি তাহলে আমরা পাই হচ্ছে 17। তার মানে 289 মানেই হচ্ছে 17। মনে করেন এখানে 289 বলছে যে 17 সংখ্যাটা কি? বলেন 17 সংখ্যাটা কি? 17 অবশ্যই একটা মূলদ সংখ্যা। অমূলদ না। 17 একটা স্বাভাবিক সংখ্যা, 17 একটা পূর্ণ সংখ্যা। তিনটাই সঠিক। কিন্তু অপশনের মধ্যে 3টা নেই, অপশনের মধ্যে আছে আপনার একটা। এখানে দেখেন অপশনে কি 3টা আছে, যে কোনো একটা নিতে হবে। আমরা যখন ছোটবেলা 4, 5, 6-এ পড়ছি তখন পড়ছি কি পড়ছি বলেন? 17 একটি স্বাভাবিক সংখ্যা। তো 4, 5, 6-এর ছোট ছোট বাচ্চারা কিন্তু কখনো পড়ে নাই 17 একটি মূলদ সংখ্যা। অনেক বড় হলে 9, 10-এ এসে পড়ছি 17 একটি মূলদ সংখ্যা। কি দিলাম নিজেও জানি না। জি, 17 ভাই একইভাবে লেখা যায়। আরো সহজে বলছি, রুহুল ভাই তো একটু জটিল ভাবে বুঝছেন, আমি তো আরো সহজভাবে বোঝাই, তাই না? তাহলে 17 মূলত ওই যে বললাম, ভগ্নাংশ বলতে কি বোঝায়? ভগ্নাংশ বলতেই বোঝায় 3/4, মানে প্রকৃত ভগ্নাংশ, নট 4/3। যদি আপনার প্রকৃত ভগ্নাংশ না থাকে, অপশনে অপ্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে সেটা কারেক্ট। মূলত যদি কোনো সংখ্যা থেকে 17, 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে প্রথম হবে 17 একটা স্বাভাবিক সংখ্যা। 2 নম্বরে আসবেন 17 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। 3 নম্বর কন্ডিশনে হলো 17 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? 1 নম্বর শর্ত 17 একটা স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর শর্ত 17 একটা পূর্ণ সংখ্যা। 3 নম্বর শর্ত 17 একটা অমূলদ। 17 একটা মূলদ সংখ্যা। তার মানে এই 3টার মধ্যে একেবারে প্রথম গ্রহণযোগ্য হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। এই জন্য আমরা স্বাভাবিক সংখ্যা অ্যান্সার দেবো। ঠিক আছে? ঠিক আছে, দেখে নিবে 17 এর 289 এর রুট করলে, এই যে আমি ব্যাখ্যা করে দিছি কিভাবে 17 হয়, অথবা 13 গুণ 17 হয়। 17 একটি স্বাভাবিক সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। এখানে আমি লিখে দিছি। আমরা যদি আসে তাহলে গুরুত্বের দিক থেকে 17 প্রথমে স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে 17 একটি স্বাভাবিক সংখ্যা। যদি স্বাভাবিক সংখ্যা না থাকতো, পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যা থাকতো, তাহলে আমি অ্যান্সার করতাম 17 একটি পূর্ণ সংখ্যা। √3 কোন ধরনের সংখ্যা? √3 একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে আপনি প্রকাশ করতে পারবেন না কোনোভাবে সংখ্যার মাধ্যমে। ক্যালকুলেটরে চাপেন, দেখবেন ডট 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 চলতেই থাকবে। তাহলে √3 একটি মূল অযৌক্তিক সংখ্যা। ঠিক আছে? √3 একটি অযৌক্তিক সংখ্যা। গ,
নিচের কোনটি মূলদ সংখ্যা? বলেন নিচের কোনটি মূলদ সংখ্যা? কিন্তু সব ওই যে বললাম না, স্কুল নিবন্ধনে যা আছে সব নিয়ে নিয়েছি, এই জন্য একই কোশ্চেন দুইবারও আসছে। এই যে 3√8 মানে হচ্ছে 2, এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। এটাও অমূলদ, এটাও অমূলদ, এটাও অমূলদ। 5/4 তার √। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক। কত? 13 অ্যান্সার হচ্ছে ক। শেষ হয় না কেন? নিচের কোনটি অমূলদ অযৌক্তিক সংখ্যা? বলেন কোনটা অযৌক্তিক? দেখেন 16/9 এর রুট করতে বলছে, তাই না? 16/9 এর রুট মানে হচ্ছে 16 এর রুট 9 এর রুট মানে হচ্ছে 4/3। 4/3 কি মূলদ? 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 2 এর √। 2 এর √। তাহলে এটা কি বলেন? এটা অমূলদ। 3 3 9, 4 4 16, এটা অমূলদ। 49 এর রুট করলে 7 হয়, এটা মূলদ। 64/26 কাটেন কত হয়? 32/13। 32/13 তার রুট, বা 32 এর রুট 13 এর রুট, বা দেখেন 64/26 এর √। মানে হচ্ছে 64 এর রুট 26 এর রুট। 64 রুট করলে 8, 26 এর রুট করলে 26 এর রুটই থেকে যাবে, এটাও অমূলদ। 26 এর রুট করলে তো আপনি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। অথবা এভাবে করতে পারেন, 64/26 মানে হচ্ছে 32/13 তার রুট। 64/26 তার রুট মানে হচ্ছে 32/13 তার রুট। আর কিছুই তো করতে পারতেছেন না। তাহলে দেখেন বলছে, কি বলছিল? এটা হলো আমার 1 নাম্বার, এটা হলো আমার মূলদ 2 নাম্বার, এটা হলো আমার অমূলদ 3 নাম্বার, এটা হলো আমার মূলদ 4 নাম্বার, এটা হলো আমার অমূলদ। তার মানে এখানে প্রথমটা এবং তৃতীয়টা মূলদ, দ্বিতীয়টা এবং চতুর্থটা অমূলদ। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। 16/9, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে আমি দেখছি, কিন্তু তারপর আমি এটা সংশোধন করি নাই। কারণ সংশোধন এই জন্য করি নাই যে আপনারা শিখেন। অপশন থাকলে তো একটাই দেখতেন যে এইটা মূলদ, কিন্তু এইটাও যে মূলদ হয়, কিংবা এইটাও যে মূলদ হয়, এইটাও যে মূলদ হয়, তাই না? শেখার জন্য রাখছি। সত্য কথা বলতে যে কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু আমি টাইপিং মিস্টেক রাখছি, কারণ অপশন তোমার একটা আসবে। আর এই শীট আমি আজকে তৈরি করিনি, অনেক দিন ধরে তৈরি করছি। নিবন্ধনের উপরে আমার 12টা শীট তৈরি করা হয়েছে। 12টা শীটে 12 দুগুণে প্রায় 24টা ক্লাস হবে। 12টা করা হয়েছে, এরপরে প্রায় আরো 6টা করলে প্রায় 18টা শীট তৈরি করলে, এই যে 18টা শীট তৈরি করলে 18 দুগুণে 36টা ক্লাস হবে। মনে করেন 3 মাসের ভিতরে আমাদের নিবন্ধনের গণিতগুলো প্রায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এটা ছিল আমার মূলদ, এটা 4/3 মূলদ, এটা মূলদ। এখানে কিন্তু আমার টাইপিং মিস্টেক হয়েছে, মানে উল্টে গেছে। এটা ছিল 3 নম্বরে, এটা ছিল 2 নম্বরে। তাহলে এটা মূলদ, এটা মূলদ, এটা অমূলদ, এটা অমূলদ। তাহলে আমরা এতক্ষণ করলাম স্কুল পর্যায়ে, এখন করব স্কুল পর্যায়ে 2। বলেন কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? প্রচুর আসছে, এটা কিন্তু 24 আসছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 1 সংখ্যা হলে ছোট সংখ্যাটি কত? বলেন অ্যান্সার দেন। 1 ঘন্টা 18 মিনিট ক্লাস হয়েছে, আর 12 মিনিট ক্লাস হবে। 12 মিনিটের ভিতরে এখানে মনে হয় 8-10টা গণিত হয়ে শেষ করে দেব। দ্রুত কমেন্ট দেন, দ্রুত। 12 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। এটা তো অনেক করাইছি, তাই না? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? 119-এর অর্ধেক কত? 60। তাহলে 60 আর 59, 60 আর 59, 59 অ্যান্সার দিচ্ছেন, তাই না? এটা হচ্ছে রিটেনে। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 26টা, তাই না? 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 26টা।
ঠিক আছে না? হ্যাঁ, এই একটা জিনিস আমি সবসময় ভুল পড়াচ্ছি, যাতে আপনাদের ওইটার জীবনে মাথা থেকে না ভুলে। আমি আমার জীবনে প্রচুর ভুলে গেছি, কিন্তু আমি পরে বুঝলাম যে এইভাবে শিখলে এটা ভুল হবে না। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? এখানে আছে 26টা। দেখছেন, এটা কিন্তু এই যে 13তম নিবন্ধনে, স্কুল নিবন্ধন 15তে আসছে। আবার এটা আপনার 10তম স্কুল নিবন্ধনে 2016তে আসছে। আচ্ছা, 13তম নিবন্ধন যদি 15 হয়, 10তম নিবন্ধন 16 হয় কিভাবে? এখানে একটু টাইপিং মিস্টেক হবে, অথবা এই দুইটা উল্টে যেতে পারে। ওইটা হয় 13, এটা হচ্ছে 10। আমি সম্ভবত একটা নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম, 11তম নিবন্ধন। শুনছিলাম যে পাসও করছিলাম, কিন্তু সার্টিফিকেটের আর খোঁজ নেওয়া হয়নি। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বলেন। 221, 221-কে কি দিয়ে ভাগ করা যায় জানেন? 13 দিয়ে ভাগ করা যায়। 13 গুণ 17 মানে হচ্ছে 221। দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অ্যান্সার দেন। টু 289 এর বর্গমূল সমান সমান 17, যা মূলদ। কিন্তু 289 √ এর বর্গমূল। সাদিয়া তাসনিম তো ভালোই পেঁচাইছেন। √ এর বর্গমূল বুঝতে পারছি, আইবিএতে এই ধরনের ম্যাথ আসে, বুঝছেন? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। 289 এর বর্গমূল হচ্ছে 17, √289 এর বর্গমূল, মানে ওখানে একবার রুট বলছে বর্গমূল, এখানে একবার রুট বলছে বর্গমূল। বললাম না যে আমার স্টুডেন্টটা আমার থেকে বেশি পাকনা হয়ে যাবে এক সময়। আপনি যে কমেন্টটা দিয়েছেন, এটা দেখেন বুঝে নাই কেউ, আমি বুঝছি। ঠিক আছে না? আমি বুঝছি না বলেন? আমি বুঝছি। তাই না? দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝছেন রুহুল ভাই? সাদিয়া কি বলছে একটু স্ক্রিনশট দিয়ে রেখেন, পরে বোঝার ট্রাই করেন। আমি সাদিয়া তাসনিম, আমি ঠিক আছি না বলেন? হুম, আপনি যেটা বলছেন এটা কারেক্ট। মানে রুট বলছে, আবার বর্গমূল বলছে, দুইবার বলছে। একবার বর্গমূল বললে 17 হয়, বা একবার রুট বললে 17 হয়। দুইবার বলছে, রুটে রুটে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দুটি ধনাত্মক পূর্ণ বর্গ সংখ্যা 221 হলে ক্ষুদ্রতম হার। দুইটা সংখ্যার সমষ্টি, এটা আসলে কোনো সূত্রের মাধ্যমে করা যায় না, এটা মেইনটেনেবিলিটির অঙ্ক, ব্রেন থেকে করতে হবে। 221-এ দুইটা পূর্ণ বর্গ সংখ্যার সমষ্টি করবেন। দুইটি ধনাত্মক পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গ। দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে করে একটা সংখ্যা x, একটা সংখ্যা y। এই দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই দুইটা পূর্ণ সংখ্যা, তার বর্গ, তার সমষ্টি। দুইটি আবার বলি, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 2 to 1। তাহলে 2 to 1 আমরা লিখতে পারি 100 যোগ 121, মানে 10-এর স্কোয়ার 11-এর স্কোয়ার। 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার, 21 মানে হচ্ছে 11-এর স্কোয়ার। ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমার 10। অনেকে 11 অ্যান্সার দিয়েছেন কেন? আবার 110 অ্যান্সার দিয়েছেন কেন? হা, সবাই দি রং অ্যান্সার। ও মাই গড। না স্যার, 25টা। শহীদ, এটা কোনো কাজ করছেন? দেখছেন, এই যে এমডি হান্নান মিয়া ভাই আজকে জয়েন করছে, সাথে একজনকে নিয়ে জয়েন করছে। ভালো করছেন ভাই। আপনার খুব কাছের যে বন্ধুটা, তাকে নিয়ে জয়েন করবেন, তাহলে কি হবে জানেন? আপনার পড়াশোনার পথে সব থেকে বড় বাধা হচ্ছে আপনার কাছের বন্ধুটা। আচ্ছা, বুঝলাম এটা সবাই রং অ্যান্সার দিচ্ছেন কেন? সবাই রং অ্যান্সার দিচ্ছেন। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন কত? 110। কেন? সবাই 110 অ্যান্সার দিচ্ছেন কেন? কি বলছে আবার বুঝেন, প্রশ্নটা তো আগে বুঝবেন। বলছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? একটা সংখ্যা মনে করেন x, আর একটা সংখ্যা y। দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি, এইটার বর্গ করলাম, এইটার বর্গ করলাম, এর সমষ্টি
সমান সমান হচ্ছে 221। 221 মানে হচ্ছে আমরা লিখতে পারি 100 যোগ 121, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 100 মানে কি 10 এর স্কোয়ার প্লাস 11 এর স্কোয়ার, তার মানে এক্স সমান সমান 10 হবে, ওয়াই সমান সমান 11 হবে, অথবা ওয়াই সমান সমান 10 হবে, এক্স সমান সমান 11 হবে। তার মানে সংখ্যা দুইটা হচ্ছে, একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা হচ্ছে 11। আর এই দুইটার স্কোয়ার করে বর্গ করে যদি সমষ্টি করেন তাহলে 221 হয়। তাহলে ছোট সংখ্যাটা 10, বড় সংখ্যাটা 11। √16 এর বর্গমূল কি সংখ্যা? এই যে সাবিহা রিপ্লাইড আবার √16 সংখ্যাটা, √16 করলে কত হয় বলেন? 4 হয়। তাহলে √16 সংখ্যা আবার বলে দেন। সাবিহা বলছে যে 16 এর রুট সংখ্যাটি কত? 16 এর রুট কত বলে? 16 এর রুট মূলদ না অমূলদ? 16 এর রুট মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে এটা হচ্ছে মূলদ। সাবিহা বলছে √16, তাহলে এটা মূলদ। শেষ। সাবিহা বলছে যে √16 এর বর্গমূল, এখানে আবার বর্গমূল, এখানে তো √ একটা ছিল, আবার এখানে √ বলছে, মানে ডাবল √ তাহলে 16 এর √ মানে কি 4, আরোটা √ থেকে যাচ্ছে 4, তাহলে √16 করলে কত হয় বলেন? √16 করলে আবার 2 হয়, তার মানে এটা মূলদ। এটাও মূলদ হচ্ছে, এটাও মূলদ হচ্ছে। কিন্তু যদি 17 হতো, আসলে এগুলো নিয়ে না পেছানোই ভালো। আগের যে সংখ্যাটা ছিল 17, আগের যে সংখ্যা ছিল কত ছিল? 289 মনে হয়, তাই না? এটা বর্গমূল করলে কত হয়? 17। 17 কি মূলদ। এখন প্রশ্নে যদি বলে 289 এর বর্গমূল কত, মানে সাবিহা বলতে চাচ্ছে এখানে রুট আছে, আবার এখানে বলছে বর্গমূল, তার মানে 289 এর রুট তো ছিল, আবার বর্গমূল করতে বলছে, আবার বর্গ করতে বলছে, তার মানে 17 এর রুট, এটা করলে আমার 17 হয়, আবার একটা রুট আছে সেই রুট থেকে যাচ্ছে, তার মানে √17 অমূলদ। বুঝতে পারছেন? তো আসলে প্রাইমারিতে আসলে এই ধরনের প্যাসের অঙ্ক না, এটা এইভাবে প্রশ্ন করছে ঠিক আছে, কিন্তু এত ক্রিটিক্যাল জটিলভাবে কোনো কর্মকর্তা কোশ্চেন করে না। আপনি যে প্যাসটা ধরছেন সেটা ঠিক আছে, 10 এবং 11 100, এটা সবাই ভুল করছেন। কেন ভুল করলেন বলেন? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123। তিনটি শেষ করে দেবো ক্লাস। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123। তিনটি ক্রমিক সংখ্যা দেখেন কেমন হতে পারে? 5, 6, 7। তার মানে মাঝের সংখ্যাটা যদি x হয়, তার আগের সংখ্যাটা হবে x-1, তার আগের সংখ্যাটা হবে x+1। তিনটি ক্রমিক সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আমার 1, 2, 3। তাহলে করেন বা -1 -1 কাটা যাবে, রাইজ x সমান সমান 1, 2, 3, x সমান সমান 3, 4, 12, 1, 41। তাহলে মাঝের সংখ্যাটা হচ্ছে আমার 41, এটা হচ্ছে আমার 40, এটা হচ্ছে আমার 42। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? 40 আর 41 এর গুণফল কত? 4 অক্কে 4, 4 এ 4 এ 16, 1640 আছে অঙ্কের আনসার। এই যে 1640, ঠিক আছে। মূলদ অমূলদ চক্করে সব ভুল হচ্ছে। গতকালকে ক্লাসটা করাইছি, আজকের ক্লাসটা, দুইটা ক্লাস করেন। মূলদ অমূলদ কঠিন না, একটু চক্রাচক্রি বেশি করছি, আমি করিনি, আপনারাই করছেন। কালকে ক্লাসে মূলদ অমূলদ ক্লিয়ার করে ব্যাখ্যা করছি, আজকে একটু মূলদ অমূলদ একটু বেশি পেঁচাপেচি করছি। তাতে হয়েছে কি আপনাদের জ্বরটা ছুটে গেছে। এটা বুঝছেন না? এটা তো বুঝছেন না? তিনটা ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 1, 2, 3। তাহলে এখান থেকে আমরা x এর মান পাই 41, তার মানে x সমান সমান হচ্ছে 41, তার আগের সংখ্যাটা হলো 40, তারপরের সংখ্যাটা হলো 42। প্রথম দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 1640, এই 1640 হচ্ছে এই যে 1640। এটা হচ্ছে আমরা রিটেনে করছি, আমরা এটা এইভাবে করতে পারি। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, তার মানে 3 দিয়ে ভাগ দিলে 41, এই 41 হচ্ছে আমার গড়, মানে মাঝের সংখ্যাটা। তবে এটা 41, এটা 40, এটা 42। ক্ষুদ্রতম দুইটা সংখ্যার গুণফল কত? এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে আমার 1640। শেষ, ঠিক আছে।
তিনটা সংখ্যা না, কিন্তু তিনটা ক্রমিক সংখ্যার যোগফল যদি 123 হয় তাহলে 123 ক্রমিক সংখ্যা। দেখেন 5, 7, 8, মাঝের সংখ্যাটা হচ্ছে গড় 7। তাহলে 123কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন 41 হয়। 41 হলো আমার মাঝের সংখ্যা, মানে গড়। তাহলে পরেরটা 42, তার আগে একটা 40। ক্ষুদ্রতম সংখ্যা দুইটার গুণফল হচ্ছে 1640। শেষ হয় না কেন? এটা হচ্ছে এই জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এই যে 123 বা 41 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার সংক্ষেপে। দুইটি ক্রমিক সংখ্যার ভাঙানোর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত বলেন? অ্যান্সার দেন। ফাটাফাটি ক্লিয়ার। বৃষ্টি, সাঞ্জ। জি, সাঞ্জ খুব ভালো করতেছে। উজ্জ্বল পাইক ভালো করতেছে। বৃষ্টি ভালো করতেছে। সোনিয়া ভালো করতেছে। সাবিহা ভালো করতেছে। বাদশা ভাই ক্লাস নোট জমা দেয় না, হোমওয়ার্ক জমা দেয় না, তারপরে ভালো করতেছে, আমাদের সাথে আছে, মানে ভালো করবে একদিন। জুডিশিয়াল অফিসার কেউ পরীক্ষা দিবেন। জয় ভাই ভালো করতেছে। নীল ভালো করতেছে। তাবা ভালো করতেছে। জান্নাত ভালো করতেছে। রুবি আক্তার আজকে জয়েন করছে। পিঙ্কি ভালো করতেছে। শ্রীকান্ত ভালো করতেছে। শহীদ ভাই নতুন জয়েন করছে, ভালো করবে। এক টুকরো নীল ভালো করতেছে। মাওয়া ভালো করতেছে। আবিদুর ভালো করতেছে। হান্নান মিয়া আজকে জয়েন করছে। খালেদা ভালো করতেছে। আমার সাথে যারা আছে সবাই ভালো করতেছে। কষ্ট হয়ে যাচ্ছে 7। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল x + y = 15, বিয়োগফল x - y = 13। দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে y কাটা যায়, আমি লিখতে পারি 2x = 5 আর 3 8, মানে 28। তার মানে x = হচ্ছে 14। তাহলে x + y = 15, x = যদি 14 হয় তাহলে y = 1। তার মানে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 15, তার মানে হচ্ছে 14 + 1 15। দুটি সংখ্যার বিয়োগফল 13, মানে 14 - 1 13। ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 1। এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে করলাম। পরীক্ষা হলে এইগুলো আমরা কি করব? অপশন টেস্ট করব, ব্রেন থেকে থিঙ্ক করে দেব। x + y = 15, x - y = 13। তাহলে সমীকরণ দুটো যোগ করলে আমরা পাই x = 14। তার মানে 1। ছোট সংখ্যাটা হচ্ছে 1 আর বড় সংখ্যাটা হচ্ছে আমার কত? 14, তাই না? অনেক কষ্ট হয়ে গেল আজকে। আজকে কিন্তু আমার হাতে 30টা ম্যাথ ছিল, টানা 30টা ম্যাথ। আর এগুলো কিন্তু আমি সব ম্যাথ কিন্তু রিটেনে করাইছি। পরীক্ষা হলে কিন্তু আমাকে রিটেনে করতে হবে না। আমি এই ধরনের ম্যাথ অঙ্ক আসলেই যে দুটো সংখ্যা যোগফল 15 বিয়োগফল 13, তাহলে কি হতে পারে? যোগফল 15 বিয়োগফল 13 মানে 14 আর 1 15, 14 - 1 13। শেষ। এটা কিন্তু দেখছেন এই যে 2018 সালে আসছে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, কিছু খেয়াল করবেন, এগুলো আমাকে ঠিক করতে হবে। এটা আমি বেশি খেয়াল করি নাই, তবে এইগুলো আমি খুব ভালো করে খেয়াল করছি। এখন আর আমি তো ছোট ভাইটাতে টাইপ করাইছি তো। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। আমরা আচ্ছা দেখি, স্কুল পর্যায়ে 2তে ম্যাথ করলাম আমরা 7টা। স্কুল পর্যায়ে 2তে ম্যাথ করলাম আমরা 7টা, আর এখানে করলাম স্কুল পর্যায়ে করলাম 14টা। স্কুল পর্যায়ে করলাম আমরা 14টা, আর স্কুল পর্যায়ে করলাম 14টা মানে 21টা, আর এখানে করলাম আমরা 25টা। তাহলে মোট কয়টা হলো বলেন? কয়টা হলো বলেন? 14 25 21 কত হয়? 21 আর 25 হয় 46টা। মোট 46টা গণিত করলাম। কালকে করছিলাম 17টা, আজকে করলাম 30টা। তো ভালো থাকেন। এই 46টা গণিত সবাই সুন্দর করে খাতায় করেন, জমা দেন। 1 নাম্বার হচ্ছে আপনাদের যে ভাই না, আমার 1 নাম্বার কাজ কি আপনাদের বলেন, এই 46টা গণিত খাতায় করে জমা দিবেন। এটা আপনার কাজ শুধুমাত্র, আর আপনার কোনো কাজ নেই। 2 নাম্বার, মন চাইলে আপনার ভাই বোন বন্ধুদেরকে আমাদের প্ল্যাটফর্মে একটু নিয়ে আসেন, ঠিক আছে?
টাকা পয়সা কোনো ব্যাপার না, যে যা দিচ্ছে আমি ভর্তি করে নিচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আর আপনাদের যদি গ্রামের আশেপাশে কোনো ছেলেপেলে থাকে, যদি আপনারা জানেন যে খুব দরিদ্র, মানে একদম দেওয়ার সামর্থ্য নাই, বলবেন 50 টাকা দিতে, 50 টাকা সে দিতে পারবে, কন্ট্রিবিউশন থাক, 10 টাকা দিলেও 10 টাকা দিয়ে আসুক, পড়ুক, একেবারে বিনামূল্যে হচ্ছে 10 টাকা দিয়ে পড়া ভালো। তাহলে 1 নম্বর HW, 2 নম্বরে আপনাদের বন্ধুর একটু কাছে বইলেন, আর 3 নাম্বার হচ্ছে আমাদের কি, আগে জব পরে সব, এই কমেন্টটা দিতে দিতে সবাই চলে যান। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে পরশুদিন রাত 9টায়, ঠিক আছে। এখন সপ্তাহে 3 দিন করে ক্লাস দিব, শুক্রবার এক্সাম দেব। প্রতিদিন ক্লাস দিলে কষ্ট হয়ে যায়, পরে আমার ক্লাসে আসতে মন চায় না, বুঝছেন। তার তো একদিন বাদ একদিন ক্লাস দিলে ভালো হবে, সেটাই ভালো হবে আপনাদের জন্য। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করবো, আজকে কিন্তু আমার 51তম ক্লাস চলে, কালকে প্রথম ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস, এর আগে কিন্তু আরও 49টা ক্লাস আছে ইউটিউবে এক প্লে লিস্টে। এই ক্লাসটা ইউটিউবে দেবো, লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো, সিক্রেট, আপনারা লিঙ্কটা শেয়ার করবেন না, ঠিক আছে। শুধুমাত্র আপনারাই দেখতে পারবেন, বাইরের যারা আছে ইউটিউব থেকে দেখতে পারবে না, আপনিও ইউটিউব থেকে সরাসরি গেলে দেখতে পারবেন না, এই লিঙ্ক থেকে, এই গ্রুপ থেকে ঢুকতে হবে আপনাকে। জি, শহীদ ভাই একবারে নতুন, খুব ভালো করতেছে, ফেসটা আমার কাছে খুব পরিচিত, মেসেঞ্জারে অনেক কথা হয়েছে, উনি ভালো করবে আমার বিশ্বাস। মামা তো আগের থেকেই ভালো, পিঙ্কিও ভালো, দীপুও ভালো, শ্রীকান্ত, রাজু, দীপুরা একটু একটু নতুন, তারপরে ভালো করবেন আপনারা। থাকেন, আমার কথা শুনেন, আমার কথা বলতে এখন কষ্ট হচ্ছে, তো আপনাদের সাথে আর দেখি 2-3 মিনিট থাকবো, ভিডিওটা আমি একটু ইউটিউবে আপলোড দিয়ে দিই।